পূজ্য বিঘ্নহর্তা শ্রী গণপতির অর্চনা করে আমরা আমাদের আজকের ক্লাস শুভারম্ভ করব। কেমন? আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি না, মাত্র 3 জনকে দেখতে পাচ্ছি। এ তো ঠিক নয়। 3 থেকে 4 হলো। বিষয় হচ্ছে এই সুন্দর সুন্দর শ্রীমুখগুলো না দেখলে ক্লাসের ঠিক অ্যাট্রাকশনটা আসে না। আমি যদি বানর সদৃশ মুখ নিয়ে ক্যামেরার সামনে আসতে পারি, তো আপনারা এত সুন্দর সুন্দর শ্রীমুখ নিয়ে কেন না? লজ্জা পেলে হবে? শুরু করুন। ॐ सर्वे वास्तु मया देव सर्वं वास्तुमयं जगत् पृथ्वीधरस्तु विज्ञेय वास्तुदेव नमोऽस्तु ते। ॐ एकदन्तमहाकायं लम्बोदरगजाननं विघ्ननाशं करं देवं हेरम्भं प्रणमाम्यहम्। তো কি হবে আজকে? কি পড়বো আজকে আমরা? পড়বো তো পরে, আগে একটু রিভাইজ দিয়ে নিই যে গত সপ্তাহে ক্লাস হয়নি, তার আগের সপ্তাহে ক্লাস হয়েছে। তাহলে তার আগের সপ্তাহে এবং তার আগের সপ্তাহে অর্থাৎ দুটো ক্লাস আমাদের কমপ্লিট হয়েছে। তাহলে দুটো ক্লাসে আমরা যা যা পড়েছি সবটা রিভাইজ দেব। তো আজকের প্রথম টিচার মেরি সরকার। কোনটা থেকে শুরু করবো স্যার? একদম প্রথম দিন যা হয়েছিল সেটা থেকে? প্রথম দিনে যা হয়েছে সেটার জন্য সময় পাবো মাত্র 2 মিনিট, আর নেক্সট অর্থাৎ সেকেন্ড ক্লাসে যা হয়েছে তার জন্য সময় মাত্র 1 মিনিট, অর্থাৎ 3 মিনিট টোটাল টাইম। এর মধ্যে পুরো ক্লাসটা, দুটো ক্লাস কভার করতে হবে। আচ্ছা। প্রথমে আমরা শুরু করবো যে বাস্তুদেব কোথা থেকে মানে এসছেন। উনি ছিলেন অ্যাকচুয়ালি ব্রহ্মার মানস পুত্র। আহ অন্ধকাসুর এবং দেবতাদের মধ্যে যুদ্ধ হওয়ার সময় যে পরিশ্রম হয়েছিল, সেখান থেকে যে ধামের উৎপত্তি হয়েছিল, সেখান থেকেই বাস্তুদেবের মানে সেখান থেকে একটি শিশুর জন্ম হয়। এবং সেটি দেখা যায় মানে পরবর্তীকালে প্রত্যেক সেকেন্ডে উনি ক্রমশ বাড়তে থাকছেন। তো এবং পুরোটাই বলছি স্যার নাকি? সংক্ষেপে সংক্ষেপে একদম সারটা আচ্ছা। লাগবে আমার, ব্যাস আর কিছু না, যে কতটা মনে তো আছে। সেখান থেকে যে শিশুর জন্ম হয়েছিলেন, দেবতা এবং অসুরেরা দুজনেই ভয় পাওয়ায় ব্রহ্মার কাছে যান। এবং সেখানে গিয়ে বলেন যে এই দেবতা মানে এই শিশুটিকে। তখন ব্রহ্মা বলেন তিনি সবকিছুই জানেন এবং ইনি হচ্ছেন বাস্তুদেব। তো তিনি ব্রহ্মাকে দেখেন, তার মনের পরিবর্তন ঘটে এবং তিনি প্রণাম করেন। প্রণামের যে মানে প্রণামের যে পদ্ধতিতে উনি বসেন, সেখান থেকেই মানে আমাদের বাস্তুতত্ত্বের আর কি মানে সূত্রপাত ঘটে। আর সূত্রপাত ঘটে এবং আর কি বলবো এখান থেকে। এরপর আমরা পঞ্চতত্ত্বের মধ্যে দেখতে পাই আকাশতত্ত্ব, বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব রয়েছে। আহ পৃথিবী তত্ত্ব রয়েছে এবং কোথায় উৎপত্তি সেটা বলবো, মানে কার থেকে কার উৎপত্তি। হ্যাঁ, সাইকেল সিস্টেমটা তো বলতে হবে। আকাশতত্ত্ব থেকে জলের উৎপত্তি, জলতত্ত্ব থেকে বায়ুতত্ত্ব থেকে অগ্নিতত্ত্বের এবং অগ্নিতত্ত্ব থেকে পৃথিবী তত্ত্বের, আবার পৃথিবী তত্ত্ব থেকে আকাশ তত্ত্বের সৃষ্টি।
তো পঞ্চতত্ত্বের আকাশ থেকে যেমন বৃষ্টি হয় সেটা জলতত্ত্ব, এবং বৃষ্টি থেকে বৃষ্টি মাটিতে এসে সেটা মানে বৃক্ষ বা গাছপালার উৎপত্তিতে সাহায্য, মানে গাছপালা বেড়ে উঠতে সাহায্য করছে। সেই গাছপালা থেকে আমরা আবার অক্সিজেন পাচ্ছি, সেখান থেকে বায়ুতত্ত্বের সৃষ্টি। আবার ওই গাছপালা শুকনো হয়ে কাঠের জ্বালানিতে পরিণত তত্ত্ব পাচ্ছি, এবং সেই জ্বালানি আবার যখন ছাইয়ে পরিণত হচ্ছে আবার সেটা পৃথিবী তত্ত্ব বা মাটিতে গিয়ে মিশছে। এবার এই পৃথিবী তত্ত্বের মধ্যে আরেকটি হচ্ছে, যেটা আমরা পৃথিবী বলতে বুঝি, সেটা হচ্ছে আকাশ, মানে শূন্য। সেখান থেকে আবার হচ্ছে আকাশ তত্ত্বের সৃষ্টি হচ্ছে। আর প্রত্যেকটি তত্ত্বে আবার প্রত্যেকটি তত্ত্বকে হচ্ছে প্রত্যেকটি তত্ত্ব অন্য একটি তত্ত্বকে উম, কি বলবো ওটা স্যার, একটু বলুন। মানে এক যেরকম একটি তত্ত্বকে সৃষ্টি করে, ঠিক একটি তেমনি। তত্ত্ব থেকে একটা তত্ত্ব ধ্বংস করে আরেকটি হুম, মানে একটি তত্ত্ব আরেকটি তত্ত্বকে ধ্বংস করে। যেমন হচ্ছে আমার জল তত্ত্বকে ধ্বংস করছে, আগুনকে ধ্বংস করছে জল তত্ত্ব। আবার পৃথিবীকে ধ্বংস করছে বায়ু তত্ত্ব। আকাশকে ধ্বংস করছে অগ্নি তত্ত্ব। এবং আকাশ ধ্বংস করছে বায়ু তত্ত্বকে। বেশ। 3 মিনিট ওভার। ঠিক আছে। আর তার পরবর্তী ক্লাসে আমরা শিখেছিলাম যে পঞ্চতত্ত্ব হচ্ছে তিনটি ত্রিদেবের আধার, যেখানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছেন। ব্রহ্মা হচ্ছে রজগুণের আধার, বিষ্ণু হচ্ছেন সত্যগুণ, এবং মহেশ্বর হচ্ছেন তমগুণের আধার। যেমন মানে আমাদের এই তিনটেকে আবার আমাদের পাঁচটি তত্ত্বের মধ্যে বিশ্লেষণ করলে পাওয়া যায়, রজগুণের মধ্যে অগ্নিতত্ত্ব, সত্যগুণের মধ্যে জলতত্ত্ব, এবং তমগুণের মধ্যে বায়ুতত্ত্ব পড়ছে। আর পৃথিবী হচ্ছে তমগুণের মধ্যেই পড়ছে, এবং আকাশ রজ সত্য তম এই তিনটে গুণেরই আধার আছে। আর সত্যতম রজকে আমরা মানে সহজ কথায় বলতে আমরা উদাহরণ দিয়ে বোঝাতে পারি যে ক্লাচ, ব্রেক এবং অ্যাক্সেলেটার। অ্যাক্সেলেটার যেটা হচ্ছে আমাদের জীবনের গতিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর তম হচ্ছে যেটা হচ্ছে থেমে, মানে থমকে যাচ্ছে, যেটা হচ্ছে না এগোবে না পেছাবে, কোনোটাই হবে না। আর সত্যগুণ হচ্ছে যেটা হচ্ছে আমাদেরকে, মানে আমাদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করছে, মানে ব্যালেন্স করে চলছে। উম বেশ, ঠিক আছে, ঠিক আর আছে। তারপরে ছিল আমাদের মাটি। বাস বাস, ঠিক আছে। এবার আমি অন্য তিনটে। জনের কাছে যাব। আচ্ছা। হুম। কে বলবে? কুন্তল দত্ত। কুন্তল বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বলছি। হ্যাঁ। হ্যাঁ, বলছি আগেকার দিনে যখন বাড়ি তৈরি হতো তখন টয়লেটটা ছিল অনেক দূরে, অনেক দূরে, মানে একটু ব্যবধান করে বাড়িটা তৈরি করতে হতো। তখন তখন যত আস্তে আস্তে যুগে যত আধুনিকতা বাড়তে থাকে, তখন আস্তে আস্তে কি হয়, টয়লেটটা আরো বাড়ির কাছাকাছি আসতে শুরু করে, এবং বাড়ির কাছাকাছি আস্তে আস্তে শেষ পর্যন্ত বেডরুমের কাছে চলে আসে। এবং যার ফলে বাস্তুগৃহ হচ্ছে ভগবানের স্থান এবং টয়লেট হচ্ছে রাহুর স্থান, এবং সেখান থেকেই ক্ল্যাশটা শুরু হয়। এবং বাড়ি বানানোর জন্য যে কোনো বাস্তু বাড়িতে 3 রকমের মাটি হয়। সেটা হচ্ছে আপনার এঁটেল মাটি, যেটাতে ভালো গাছপালা জন্মায়, যেখানে ফুল ফল হয়, সেটা বাস্তুর জন্য সবচেয়ে ভালো। আর এক রকম হচ্ছে বেলে মাটি, যেখানে আপনার কর্পোরেট অফিস এগুলো করা দরকার, যেখানে অত মানুষের সঙ্গে মানুষের অত টান থাকে না, যেখানে শুধু একটা পলিটিক্স, অফিস পলিটিক্স চলে, তার জন্য এইটা মানে বেলে মাটিটা ভালো, বালি বালি মাটিটা ভালো। আর মরুভূমি টাইপ মাটি আছে, যেখানে বৃক্ষ হয় না, সেখানে প্রোডাকশন বা ফ্যাক্টরি এই সমস্ত কর্ম করা যেতে পারে। হ্যালো। বাহ। তারপর এটুকুই হয়েছে, আর কিছু হয়নি? তারপর সে বলা হয়েছিল যে 16টা দিক ছিল, যে নর্থ ইস্ট, সাউথ, সাউথ ওয়েস্ট, এই সমস্ত দিকগুলো যে ছিল, এবং তার মধ্যে যদি বাড়িতে যদি সবচেয়ে ভাইটাল হচ্ছে ঈশান কোণ। এবং ঈশান কোণ যদি কারোর ডিস্টার্ব থাকে, তাহলে সেখানকার মানুষ অবুঝের মতো কথাবার্তা বলে, হাজার বোঝালেও এরা বোঝে না, গুয়ো কাজ করে। এবং সারা বছর একটা ওষুধ এবং ডাক্তারির খরচ একটা চলতেই থাকে, সবসময় ব্রেন একটা ডিস্টারবেন্সের মধ্যে থাকে। এবং ঈশান কোণে সবসময় যদি নেগেটিভিটি চলতে থাকে, মানুষের মনের মধ্যে কুচিন্তা এবং নেগেটিভিটি এই সমস্ত জিনিসগুলো চলতে থাকে, এবং যার ফলে সংসারে অশান্তি হয়। এবং এবং আমাদের যে ঈশান কোণটা, সেটা অনেকটা বাস্তুপুরুষের মাথা হিসাবে গণ্য করা হয়। এবং নর্থটা ইন্ডিকেট করে বুধ, এবং ঈশান কোণটা হচ্ছে বৃহস্পতি কেতু, এবং পূর্ব দিক রবি, সাউথ ইস্ট হচ্ছে শুক্র, সাউথ
হচ্ছে মঙ্গল, আর সাউথ ওয়েস্ট হচ্ছে রাহু, আর ওয়েস্ট শনি, আর নর্থ ওয়েস্ট হচ্ছে চন্দ্র। এবং বাস্তুতেই নবগ্রহ থাকে। বাহ, দারুণ হয়েছে, খুব ভালো বলেছেন। আচ্ছা, আপনি কি মুখস্থ বলছেন না স্যার, না দেখে দেখে? আমি কিছুটা মুখস্থ করেছি, কিছুটা করেছি। আচ্ছা, বেশ। আচ্ছা, এইবার কুন্তল বাবু যেগুলো বলেনি বা মিস করে গেছে সেইগুলো কে বলবে? সেগুলো বলবে অস্ত্রজিৎ। অস্ত্রজিৎ, আগে ফোনটা আনমিউট করো, তোমার মিউট হয়ে আছে। হ্যাঁ স্যার, বলছি ওই ক্লাসটা আমি অ্যাটেন্ডই করিনি, এটা মানে মেডিকেল পারপাসের জন্য। আচ্ছা, অ্যাটেন্ড করোনি, বেশ ঠিক আছে। হুম। আচ্ছা, কার্তিক বাবু, ওইটা স্যার শুধু একটু আমায় পাঠিয়ে দেবেন, ওটা আমাকে, আমি করে নেবো আজকে রাতে। রেকর্ডিং দেওয়া আছে তো মনে হয়। ঠিক আছে স্যার, চেক করে নেবো হ্যাঁ। একবার। কার্তিক বাবু, কার্তিক অধিকারী, কার্তিক বাবু শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছে না? আচ্ছা, গুরু প্রসাদ বাবু, হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, বলুন, কি বুঝলেন? হ্যাঁ, মোটামুটি আমি তো বুঝতে পেরেছি। মানে ঠিক কোনটা বলবো বলুন? যেটা উনি মিস করে গেছেন, বলেননি। মানে কি দিকগুলো বলবো নাকি? যেটা মানে উনি মিস করে, উনি তো দিক বলেছেন, আর উনি যেটা হ্যাঁ, বলেননি সেটা হচ্ছে দিকের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে। 16 দিকের তো এক একটা বৈশিষ্ট্য আছে, এক একটা কারকতা আছে, তো সেটা উনি বলেননি, মিস করে গেছেন। তো আপনার পক্ষে যতটা মানে বলুন। মানে আহ, মানে কোন দিক কি কাজে ব্যবহার করা হয় ওটা কি বলবো? হ্যাঁ, যেমন মানে 16টা দিক, উত্তর দিক ব্যবহার করা হয় আমাদের অর্থের জন্যে। আহ, উম, উত্তর তারপরে দিক উত্তর উত্তর অর্থের পূর্ব। জন্য? হ্যাঁ, অর্থের কি? অর্থের তো অনেক রকম দিক হয়। নর্থ তো সবসময় মানি অপরচুনিটি না দাদা? হ্যাঁ, তাহলে মানে অর্থ, ইনকাম। হ্যাঁ, তাহলে কি হলো? অর্থের সুযোগ হলো, অর্থ না। অর্থের অর্থের সুযোগ, হ্যাঁ হ্যাঁ, একটু ভুল হুম। হয়েছে। অর্থের সুযোগ। তারপরে নর্থ নর্থ ইস্ট তো জাস্ট ব্যবহার করা হয় আমাদের মানে কি বলে স্বাস্থ্য এবং আমাদের মানে স্বাস্থ্য সুরক্ষা, মানে কি বলে হেলথ অ্যান্ড ইমিউনিটির জন্য ব্যবহার করা হয়। আর আমাদের তো নর্থ ইস্ট ব্যবহার করা হয় মন, মানে মানে কি মনের প্রশান্তির জন্য, তো জাস্ট ইন দ্য ক্ল্যারিটি অফ মাইন্ড। ইস্ট ইস্ট নর্থ ইস্ট ব্যবহার করা হয় আমাদের আনন্দ পারপাস, মানে আমরা কিভাবে মানে ঠিক মানে জীবনে কিভাবে আনন্দ পাবো এবং কিভাবে জীবন এনজয় করব তার জন্য ইস্ট নর্থ ইস্টটা ব্যবহার করা হয়। উম, তো তারপর ইস্ট ব্যবহার করার পূর্ব দিক আমাদের মানে সমাজে আমাদের ঠিক মানে ঠিক কিরকম অ্যাসোসিয়েশন থাকবে তার জন্য সোশ্যাল অ্যাসোসিয়েশনের জন্য ইস্ট তো ইস্টটা তো ব্যবহার করা হয়। হুম। তারপর ইস্ট সাউথ ব্যবহার করা হয় আমাদের মানে কি মনের উৎকণ্ঠা, অ্যাংজাইটি আমাদের কি কারণে মনে আসছে তার জন্য ইস্ট সাউথ ইস্টটা ব্যবহার করা হয়। তারপরে ওই আপনার সাউথ ইস্টটা ব্যবহার করা হয় আমাদের মানে কি লিকুইড গ্যাস এবং এবং মানে কি বলে অগ্নিকারক দিক, আমাদের ওদিকে রান্নাঘর করার সবচেয়ে উপযুক্ত দিক। তারপরে সাউথ সাউথ ইস্ট ব্যবহার করা হয় আমাদের মানে শক্তি এবং মনের জোর কতটুকু থাকবে। তারপরে আপনার দক্ষিণ দিক ব্যবহার করা হয় আমাদের মানে কি মানে সমাজে খ্যাতি কতটুকু হবে, রিল্যাক্সেশন এবং ফেম, এটার জন্য মানে দক্ষিণ দিক ব্যবহার করা হয়। আর ওই আপনার সাউথ সাউথ ইস্ট ব্যবহার করা হয় আমাদের মানে খরচ এবং আমাদের মানে কি বজ্র পদার্থ মানে বেরোনোর একটা পথ, ওটা সবচেয়ে ভালো। আর তারপর সাউথ ওয়েস্ট ব্যবহার করা হয় আমাদের
মানে মানুষের সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে বা পরিবারের সঙ্গে সম্পর্ক কিরকম থাকবে, মানে আপনার যাকে রিলেশনশিপ, ওটার জন্য সাউথ ওয়েস্ট ব্যবহার করা হয়। আর তারপরে কি বলে ওয়েস্ট সাউথ ওয়েস্ট, মানে উম, মানে ওটা আমাদের মেন শিক্ষা এবং আমাদের অর্থ কতটুকু আমাদের ঠিক বাঁচানো যাবে তার জন্য ব্যবহার করা হয় সেভিংস। আর মানে কি বলে ওয়েস্ট, তারপর পশ্চিম দিক ব্যবহার করা হয় আমাদের লাভ কতটুকু হবে, গেইন অ্যান্ড প্রফিট। আর ওয়েস্ট নর্থ ওয়েস্ট ব্যবহার করা হয় আমাদের মানে মানে পরিশুদ্ধকরণ, ডিপ্রেশন এবং মানে ডিটক্সিফিকেশন, মানে ওই পরিশুদ্ধকরণের জায়গা। ওখান থেকে মানে আহ, মানে কি বলবো, ওখানে মানে টয়লেট সবচেয়ে উপযুক্ত। তারপরে আসলাম নর্থ ওয়েস্টে ব্যবহার করা হয় আমাদের মানে ব্যাংকিং ব্যবস্থা, আমাদের ব্যাংকে কতটুকু অর্থ থাকবে, ব্যাংকের সাপোর্ট আমরা পাবো কিনা। আচ্ছা, তারপরে নর্থ নর্থ ওয়েস্ট এটা ব্যবহার করা হয় আমাদের মানে কি বৈবাহিক সম্পর্ক কিরকম থাকবে। আর তারপরে তো উত্তর দিক আমাদের অর্থের সুযোগ। বাহ, খুব সুন্দর হয়েছে, উত্তম প্রচেষ্টা। এবার বাকি যেগুলো আর সবাই বলেছে, চেষ্টা করেছে নিজের মতন, তবুও বোধহয় কোথাও না কোথাও কিছু জায়গা মিস হয়ে গেছে। এর সেটাকে স্যার আমি বলবো। সেটাকে না, তুমি এখন না, সেটাকে কভার করবে রিপোর্টার প্রেরণা। তাহলে স্যার একদম ফার্স্টের থেকেই বলছি। ও আচ্ছা, সব মিস হয়ে গেছে তাহলে। না, সব মিস হয়নি, বাট ফার্স্টের থেকে বললে সুবিধা হতো আর কি। আচ্ছা ঠিক আছে, টাইম কিন্তু 1 মিনিট মাত্র। আমাদের হ্যাঁ, ঠিক আছে। প্রথমেই গত ক্লাসে যেটা পড়ানো হয়েছিল সেটা হচ্ছে 3 গুণ বা ত্রিগুণ। আমাদের পঞ্চতত্ত্ব, বাস্তু যেমন পঞ্চতত্ত্ব ছাড়া তৈরি হতে পারবে না, তেমনি পঞ্চতত্ত্ব নির্ভর করে সম্পূর্ণভাবে 3 গুণের উপর, তথা রজ, সত্ত্ব ও তম। এই প্রথম যে গুণটা রয়েছে রজগুণ, এটা ডমিনেট করেন হচ্ছেন ব্রহ্মা। এটা রিপ্রেজেন্ট করে অগ্নিতত্ত্বকে, দাহিকা শক্তিকে। তারপরে হচ্ছে সত্ত্বগুণ, সত্ত্বকে ডমিনেট করেন বিষ্ণু। এটা হচ্ছে এটা রিপ্রেজেন্ট করে জল তত্ত্বকে। এটার যে ভারী করে দেওয়া বা ভিজিয়ে দেওয়া বা রসালো করে দেওয়া, এই বিষয়টা হচ্ছে সত্ত্ব। তারপরে রয়েছে তমগুণ, তমগুণকে ডমিনেট করেন মহাদেব, শিব। আর এটা রিপ্রেজেন্ট করে বায়ুকে। এরপরে রয়েছে আকাশ তত্ত্ব, পঞ্চতত্ত্বের মধ্যে তার পরবর্তী তত্ত্ব হলো আকাশ তত্ত্ব, যা 3টে গুণের দ্বারাই পরিচালিত হয়। কারণ আকাশ তত্ত্বের মধ্যে যেমন জলের মতো স্নিগ্ধতা রয়েছে, তেমনি রয়েছে বায়ুর মতো ধ্বংসাত্মক পরিস্থিতি, এবং আমাদের আকাশের স্তরের কিছুটা পর্যায়ের ওপরে গেলে পারে সেখানে রয়েছে আগুনের মতো দাহিকা শক্তি। সূর্যের যত কাছে যাওয়া হবে তত আগুনের মতো দাহিকা শক্তি পাওয়া যাবে। এবং সর্বশেষ রয়েছে পৃথিবী তত্ত্ব। পৃথিবী তত্ত্ব কে রিপ্রেজেন্ট করছে হচ্ছে তমগুণ। তমগুণ কারণ পৃথিবী তত্ত্বের মধ্যে ধারণ করার ক্ষমতাটা রয়েছে, ধারণ করার মতো শক্তি রয়েছে পৃথিবী তত্ত্বের মধ্যে, তাই সেটা রিপ্রেজেন্ট করছে তমগুণ। আর এই ধারণ করার শক্তি কেবলমাত্র তমগুণের মধ্যে রয়েছে। তারপরে রয়েছে এই সত্ত্ব, রজ এবং তমটাকে গত ক্লাসে খুবই সুন্দর একটা প্রসেসের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছিল, যেটা হচ্ছে এবিসি প্রসেস। যেখানে প্রথমেই রয়েছে গাড়ি চালানোর ক্ষেত্রে অ্যাক্সেলেটর। অ্যাক্সেলেটরে এটা রিপ্রেজেন্ট করছে রজগুণকে, যেটা হচ্ছে ডিজায়ার অ্যান্ড দেয়ার ফুলফিলমেন্ট, এই বিষয়টাকে বোঝাচ্ছে রজগুণের মাধ্যমে। এবং তারপরে ডান দিকে রয়েছে সি অর্থাৎ ক্লাচ। ক্লাচ হচ্ছে মানুষের জীবনে ব্যালেন্সটাকে বোঝাচ্ছে, ব্যালেন্সিং কোয়ালিটি অফ আওয়ার লাইফ অ্যান্ড কন্ট্রোলিং কোয়ালিটি অফ আওয়ার লাইফ। মানে একটা মানুষ কিভাবে তার জীবনটাকে কন্ট্রোল করবে বা ব্যালেন্স করবে সেটা বোঝাচ্ছে সত্ত্বগুণের দ্বারা। সত্ত্বগুণী ব্যক্তি সবসময় নিজের জীবনকে খুবই ব্যালেন্স করে চলেন। এবং তারপরে হচ্ছে তমগুণ। তমগুণকে তুলনা করা হচ্ছে ব্রেকের সাথে। এই তমগুণ অর্থাৎ হচ্ছে সম্পূর্ণ ব্রেক, মানে সম্পূর্ণভাবে থেমে যাওয়া একটা পরিস্থিতি, যেসব মানুষের জীবন আগায়ও না আবার পেছায়ও না, এমন একটা পরিস্থিতি। এবং তারপরে রয়েছে তারপরে ব্যাখ্যা করা হয়েছিল বাস্তুর 2টি প্রকার সম্পর্কে, একটা হচ্ছে পৌরাণিক বাস্তু, একটা আধুনিক বাস্তু। পৌরাণিক বাস্তু বলতে 1 থেকে 200 বছর আগের বাস্তু, যেখানে সাধারণত মানুষেরা নিজেদের বাড়িটাকে
ব্রহ্মস্থানটাকে ফাঁকা রাখতেন সর্বদা, অথবা সেখানে একটা চূড়া মতো তৈরি করতেন, এবং টয়লেট অর্থাৎ রাহুকে সবসময় বাড়ির সীমানা থেকে দূরে রাখতেন। আর বর্তমান সময়ে যেটা আধুনিক বাস্তু, সেখানেও আমরা এরকম ভাবে ব্রহ্মস্থানটাকে যদি রিক্ত অবস্থায় রাখি, সেটা বাড়ি বানানোর ক্ষেত্রে সর্বোত্তম হয়ে থাকে। তারপর আলোচনা করা হয়েছিল জমির প্রকারভেদ সম্পর্কে, জমির আকৃতি গত ক্লাসে বলা হয়েছিল মূলত 16 প্রকার হয়, কিন্তু আলোচনা করা হয়েছিল 3টি, যেখানে সর্বোত্তম হচ্ছে বর্গক্ষেত্র, এবং তারপর ছিল আয়তক্ষেত্র, যেটা এভারেজ কোন রকম। আর সব থেকে খারাপ বা নেগেটিভ, সুপার নেগেটিভ যেটাকে বলা হয়েছিল, সেটা হচ্ছে খুব লম্বা যে জমির প্রকারভেদ, 20/80 বা 40/60 এরকম টাইপের। তারপর মাটির 3টি ধরন সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছিল, বেসিক 3টি ধরন, যেটা হচ্ছে উর্বর। 20/80 40/60 কি করে পড়তে পারে? 20/80 যতটা লম্বা হবে 40/60 কি সেরকম লম্বা হবে? আচ্ছা আচ্ছা, একক মনে ছিল। 40/160 অবশ্যই, 20 দুগুণে 40, 80 দুগুণে 160। 40/160 সেটাই। সেটাই তো বললাম। আমি 40/60 শুনলাম। ঠিক আছে, সেটা আপনার দোষ। কন্টিনিউ। আচ্ছা, তারপর মাটির ধরন সম্পর্কে ব্যাখ্যা করেছিল, 3টি বেসিক ধরন। প্রথমে রয়েছে উর্বর মাটি, যেটা একটু এঁটেল টাইপের হয় এবং এটা মিষ্টি গন্ধযুক্ত হয়, সেটা হচ্ছে বাসস্থানের ক্ষেত্রে পারফেক্ট। তারপরে সেকেন্ড রয়েছে বালি মাটি, যেটা উর্বর নয় মোটামুটি, কিন্তু সে মাটিতে ফলন ভালো হয় না, কিন্তু সম্পূর্ণভাবে অনুর্বরও নয়। সেটা কর্পোরেট অফিস এর ক্ষেত্রে পারফেক্ট, যেখানে ইমোশনের কোনো জায়গা নেই, শুধুমাত্র পলিটিক্স এবং শুধুমাত্র প্র্যাকটিক্যাল চিন্তাধারা যেখানে থাকবে। এবং থার্ড রয়েছে সবার শেষে মরুভূমির মতো সম্পূর্ণ অনুর্বর মাটি, যেখানে কোনো রকম ফলন হওয়া সম্ভব নয়। সেই রকম মাটিতে শুধুমাত্র ফ্যাক্টরি এবং প্রোডাকশন হাউস টাইপের এই টাইপের কিছু হওয়া সম্ভব, সেক্ষেত্রে এটা খুবই লাভজনক হয়। বেশ। তারপর সবশেষে রয়েছে, শেষ করি স্যার, আর একটুখানি আছে। ও আছে, আচ্ছা। হ্যাঁ, তারপরে আমাদের সৌরজগৎ সম্পর্কে কিছুটা ব্যাখ্যা করা হয়েছিল। সৌরজগতে যেমন বিভিন্ন গ্রহ নক্ষত্রেরা আমাদের আকাশগঙ্গা ছায়াপথের মাঝখানে সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরপাক খাচ্ছে সূর্যের, তেমনি আমাদের বাড়ির মধ্যে বা বাস্তুর মধ্যেও বিভিন্ন গ্রহ নক্ষত্রেরা ঘুরপাক খাচ্ছে। তেমনি উত্তরে রয়েছে বুধ, দক্ষিণে রয়েছে মঙ্গল, পূর্বে রয়েছে রবি, পশ্চিমে রয়েছে শনি, ঈশানে রয়েছে বৃহস্পতি এবং কেতু, অগ্নিতে রয়েছে শুক্র, নৈঋত্যে রাহু, আর বায়ুতে সোম। এটুকুই আলোচনা করা হয়েছিল মূলত, এবং এইভাবেই ডিভাইন তথা ঈশ্বর প্রকৃতির মাধ্যমে আমাদের কাছে আমাদের সমস্ত কর্মফল পৌঁছে দেন বাস্তুর দ্বারা। বাহ, এটুকুই। ভেরি গুড, খুব সুন্দর ব্যাখ্যা। কিন্তু সময় ছিল 1 মিনিট, সেখানে গেছে 5 মিনিট। ঠিক আছে, বিষয় হচ্ছে আমি কেন এই টাইমগুলো বেঁধে দিচ্ছি। আমি এখন কিছু বলছি না, টাইমের উপরে বেশি ফোকাস করছি না, কারণ এখন নলেজটা দরকার, নলেজটা আমরা নিচ্ছি। এমন একটা সময় পরবর্তীতে আসবে যখন আমাদেরকে হয়তো এই সাবজেক্টের উপরে কোথাও কোনো কনফারেন্সে যেতে হলো, ভবিষ্যতে এরকম সুযোগ আমাদের কাছে আসবে। সেখানে গিয়ে কিন্তু সেই টাইম লিমিট, এটা খুব ভাইটাল একটা পয়েন্ট। ওখানে 5 মিনিট মানে 5 মিনিটই, 1 সেকেন্ড বেশি না। 1 মিনিট মানে 1 মিনিটই, 1 সেকেন্ড বেশি না। ওইটুকু সময়ের মধ্যেই কিন্তু আমার যে টপিকটা আছে, আমার সেই টপিকের সম্পূর্ণ বক্তব্য ওই টাইমের মধ্যেই আমায় শেষ করতে হবে। অসুবিধা নেই, আমি এটা প্র্যাকটিস করিয়ে দেবো, প্রত্যেক ক্লাসেই আমাদের টাইম লিমিটেশন থাকবে। এটা প্রথম বলে আমি টাইমের দিকে অতটা বেশি ফোকাস করছি না, বক্তব্যটা শুনে নিচ্ছি। যে বক্তব্যটা শোনার মাধ্যমে বুঝতে পারছি যে কার মধ্যে কতটা ডেপথ তৈরি হয়েছে নলেজের ওপর, কতটা ভিতরে আমরা প্রবেশ করতে পারছি। কেমন? তো খুব ভালো লাগছে, বেশিরভাগ অ্যাক্টিভ স্টুডেন্টস অনেকটা ডেপথে চলে গেছে, তারা বুঝতে পারছে, রীতিমতো তারা স্টাডি করছে। এটা খুব ভালো একটি জিনিস, আমার খুব ভালো লাগছে এটা। এইবার আজকে আমরা যেখানে ঢুকবো, আমাদের মোটামুটি থিওরিটিক্যাল নলেজটা অনেকটাই আমরা কভার করে নিয়েছি, চলে এসছে। আজকে আমরা এবার একটু ধীরে ধীরে প্র্যাকটিক্যালের দিকে ঢুকবো, প্র্যাকটিক্যালের দিকে প্রবেশ করব, যে বাস্তু বিচার বা গ্রিডিং কিভাবে হয়। কেমন? অনেকগুলো প্রসেস আছে, যেমন
একটা কথা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে, যখন আমরা কোথাও ভিজিট করব, একটা জিনিস পরিষ্কার যে বাড়ির লেআউট বা ম্যাপ মানে ড্রয়িং, এটা ছাড়া বাস্তু ভিজিট করে কোনো লাভ নেই। বা বাস্তু বিচার যদি বলি, বিচার করা যাবেই না, অসম্ভব ব্যাপার যদি না ড্রয়িং থাকে। ড্রয়িংটা মাস্ট আমাদের লাগবেই। চোখের দেখায় বাস্তু হয় না। কোনো একটা বাড়িতে গেলাম, গিয়ে বললাম এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, বলে চোখের দেখায় তার দিক নির্দেশ হয়ে গেল, এখানে আপনি এটা বানাবেন, এটা ঈশান কোণ হচ্ছে, এটা বায়ু কোণ হচ্ছে, এদিকে বাথরুম বানাবেন, এখানে উত্তর দিক আছে, এখানে বারান্দা ব্যালকনি রাখবেন, দক্ষিণ দিকে আপনার বেডরুম বানাবেন, পশ্চিম দিকে বেডরুম বানাবেন, মানে চোখের দেখায় একটা আন্দাজে বলে দেয়া হলো। এটা আমরা কখনোই করব না। আর যদি আমাদের সামনে কেউ করে, আমরা প্রোটেস্ট করব যে এটা সঠিক পদ্ধতি না, একদমই সঠিক পদ্ধতি না চোখের দেখায় করা। কারণ চোখের দেখায় বুঝে বলা সম্ভব নয়। হয় চোখের দেখাতেও করা যায়, যারা সিদ্ধ পুরুষ আছেন, বহু বছর যাবৎ তপস্যা করেছেন, অলৌকিক ক্ষমতাধারী, তাদের পক্ষে সব সম্ভব। কিন্তু আমাদের মতন ছাপোষা মানুষদের পক্ষে সেটা সম্ভব নয়। আমাদেরকে এই কাজ করতে গেলে সিস্টেমেটিক ওয়েতেই করতে হবে। তাই সবার প্রথম ড্রয়িং লাগবে। এইবার ড্রয়িং কে বানাবে? আমরা একটা কাজ করতে পারি, যার কাজ আমরা করব, ক্লায়েন্টকে বলতে পারি যে আপনি আমাকে একটা ড্রয়িং বানিয়ে দিন, একটা লেআউট বানিয়ে দিন। শহরের দিকে বেশিরভাগ বাড়ির ড্রয়িং থাকে, যেটাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলা হয়। ওই ড্রয়িংটা দেখিয়েই তাদেরকে বিল্ডিংটা পাস করাতে হয়, তারপরে তারা বিল্ডিংয়ের কাজ শুরু করতে পারে। তো ওখানে সমস্যাটা মুক্ত, ওখানে ড্রয়িং অ্যাভেলেবেল বেশিরভাগ জায়গাতেই থাকে। আবার কিছু কিছু জায়গাতে ড্রয়িং অ্যাভেলেবেল থাকলেও দেখা যায় যে ড্রয়িংটা পাস করিয়েছে সেই ড্রয়িং অনুযায়ী বাড়ি হয়নি। যিনি ওনার আছেন তিনি আবার এক্সট্রা একটুখানি মাথা মেরে এদিক ওদিক সেদিক কিছু ঘটিয়েছে, সেটা তো ড্রয়িংয়ের মধ্যে পাওয়া সম্ভব নয়। তার জন্য আবার তাকে ড্রয়িং করাতে হবে। কেমন? তো এইবার যারা আর্কিটেক্ট আছে, ড্রয়িংটা বানায় কারা? যারা আর্কিটেকচার নিয়ে কাজকর্ম করে তাদেরকে আর্কিটেক্ট বলা হয়। এই আর্কিটেক্টরাই কিন্তু এই ড্রয়িংগুলো বানায়। কেমন? তো আমরা তাদেরকে হায়ার করতে পারি, তাদের দ্বারা এই ড্রয়িংটা বানাতে পারি, বা ক্লায়েন্টকে বলতে পারি যে আপনি একটা আর্কিটেক্ট দেখে একটা ড্রয়িং আমাকে বানিয়ে দিন। কারণ ড্রয়িং ছাড়া বাস্তু বানানো বা বিচার করা সম্ভব হবে না। এটা একটা রাস্তা। দ্বিতীয় রাস্তা কি? দ্বিতীয় রাস্তা হলো এই ড্রয়িংটি আমি নিজে হাতে বানাতে পারি। এবার এই ড্রয়িং নিজের হাতে বানাবো, তার কি প্রসেস থাকবে, কিভাবে বানাবো, মাপ কি করে তুলবো? একটা বাড়িতে গেলাম, দোতলা তিনতলা বাড়ি, বেডরুম 8 থেকে 10টা রয়েছে, কিচেন রয়েছে, বাথরুম রয়েছে অসংখ্য। পুরো পরিমাপ নিতে হবে না, তার কত ফুট বাই কত ফুট বেডরুম আছে, কত ফুট বাই রান্নাঘর আছে, এন্ট্রান্স কোথায়, ডাইনিং কোথায়, ড্রয়িং কোথায়, বাথরুম কোথায়, কিচেন কোথায়, A to Z, ফুট বাই ফুট, ইঞ্চি বাই ইঞ্চি প্রত্যেকটা মাপ দরকার। সেই মাপ নেবার পর একটা ড্রয়িং রেডি হবে। আর ড্রয়িং রেডি হলো, তারপর গিয়ে গ্রিডিং হবে। কেমন? ড্রয়িং ক্লাসও আপনাদের আছে, চিন্তা নেই, ড্রয়িংটাও হাতে ধরে শিখিয়ে দেওয়া হবে। কেমন? এবার ড্রয়িং শিখে গেলাম, তারপর আমি নিজেও ড্রয়িং করতে পারি, ড্রয়িংয়ের জন্য কাউকে রাখতেও পারি, বা আমি আর্কিটেক্টকে দিয়ে ড্রয়িং বানাতেও পারি। ড্রয়িংয়ের জন্য কিছু সফটওয়্যার ব্যবহার করতে হয়, সেই সফটওয়্যারও আমরা প্রোভাইড করে দেবো। এটা কোর্সের মধ্যেই আছে, সিলেবাসের মধ্যেই থাকে, এর জন্য কোনো চার্জেস দরকার হয় না, ওর মধ্যেই সবটা। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি একটা ড্রয়িং, ধরুন একটা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি, আমরা ড্রয়িং পেয়ে গেছি, একটা ড্রয়িং আমি বানিয়েছি, এটা একটা বাড়ি। কেমন? এইবার এই যে বাড়ির ছবিটা আমি দেখতে পাচ্ছি এখানে, দেখুন এখানে ব্রহ্মস্থান বের করেছি। এইবার একটা জিনিস আমি দেখিয়ে দিই যে ব্রহ্মস্থানটা আমরা বের করব কি করে। আমি চক্রটাকে পরে নিয়ে আসব, আমি চক্রটাকে সরিয়ে দিলাম। ব্রহ্মস্থান বের করবার জন্য যেটা আমাদের করতে হবে, এইটা যদি আমি একটা বাড়ি ধরে নিই, এইটা একটা বাড়ি। কেমন? এইগুলো কিছু না, এগুলো একটা রেখা মাত্র। আচ্ছা, এই বাড়িটার মধ্যে কি দেখতে পাচ্ছি না, এই বাড়িটার মধ্যে এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, এখানে সিঁড়ি আছে,
এই সাউথ এই জায়গাতে আছে মেন এন্ট্রান্স, এখান থেকে এন্ট্রি হচ্ছে, প্রবেশ করছে, ঠিক আছে। এখানে কিচেন রয়েছে, এটা কিচেনের এরিয়া, কিচেনের ঠিক নিচেই আছে বাথরুম, টয়লেট রয়েছে। এখানে একটা টয়লেট, এখানে বেসিন এরিয়া রয়েছে, আর এটা পুরোটাই হল ফাঁকা, এটা মেন এন্ট্রান্স রয়েছে। সিঁড়ির দুপাশে দুটো বেডরুম দেওয়া হয়েছে, আছে আর কি, সিঁড়ির দুপাশে দুটো বেডরুম আছে। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপর নিচে আসা হচ্ছে, এই দুটো বেডরুম আছে, এইখানে একটা বেডরুম আছে, এখানে কিচেন রয়েছে লম্বা মতন, ওপেন কিচেন, এটা বাথরুম, ঠিক আছে। এই হচ্ছে লেআউট। এইবার এই ব্যক্তির কিছু সমস্যা হচ্ছে। কি সমস্যা? না এই ব্যক্তির, আচ্ছা আমি আর একটা কথা বলে রাখি প্রত্যেককে, যে আমরা যখন প্র্যাকটিক্যালে নামবো তখন কিন্তু আমরা একটা টেকনিক ব্যবহার করব। কি টেকনিক? তার নাম হচ্ছে রিভার্স টেকনিক। জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে মানুষ সর্বদাই কিন্তু নিজের কর্মফলটাই পায়, এর বেশি কিছু সে পেতে পারে না। আর বাস্তু কি করে? না বাস্তু আমাদের কর্মফল প্রদান করে, এই কর্মফল প্রদান করার জন্যই একে সৃষ্টি করা হয়েছে। অতএব আমার জীবনে আজকে যা কিছু ঘটবে, ভবিষ্যতে আমি যা কিছু পাবো, আর বর্তমানে যা কিছু পাচ্ছি, সবটাই কিন্তু এই বাস্তুর জন্যই। অর্থাৎ বাস্তুর যেই দিক, যেই দিশা আমি যেরকম রাখবো, সে আমাকে ঠিক সেরকম রেজাল্ট দেবে, ঠিক আছে। রিভার্স টেকনিকটা কি টেকনিক? না রিভার্স টেকনিকটা হচ্ছে তার সিমটম, মানে তার এই এই সমস্যাগুলো হচ্ছে, আমরা প্রথমে সিমটমটা শুনবো যে আপনার সমস্যাটা কি হচ্ছে। বাস্তুতে কোথায় কি হয়ে আছে আমাকে বলতে হবে না, ওটা আমি আপনাকে বলবো যে আপনার বাস্তুর অমুক জায়গায় অমুক জিনিসটা হয়ে আছে। কি করে বলবো? তার সমস্যাটা শুনে বলবো। ঠিক যেমন যখন ডাক্তারখানায় যাই, আমরা একদম তো টেস্ট রিপোর্ট নিয়ে যাই না, আমরা জানিও না কি টেস্ট করতে হবে। আমার পেটে প্রচণ্ড ব্যথা, দুদিন কিচ্ছু খাওয়া যাচ্ছে না, যা খাচ্ছি জলের মতন বেরিয়ে যাচ্ছে, তো এমত অবস্থা ডাক্তারের কাছে যাওয়া হলো। আমি তো জানি না ডাক্তার কি টেস্ট দেবে বা কি হয়েছে আদৌ। ডাক্তারকে কি বলি আমরা? সিমটমটা বলি, আমার এই প্রবলেমগুলো হচ্ছে। এবার ডাক্তার শুনে বুঝলো যে ডায়রিয়া হয়েছে, বা আর আর অন্যান্য কোনো একটা কিছু প্রবলেম হয়েছে, তো সেই অনুযায়ী ডাক্তার টেস্ট লিখলো, ডাক্তার আন্দাজ করলো যে এই জিনিসটা হয়েছে। এবার ডাক্তারও এখানে রিভার্স টেকনিক ব্যবহার করে। কি রকম? না এই প্রবলেমটা আপনার হয়েছে মানে আপনি গত রাত্রে এই জিনিসটা খেয়েছিলেন, তাই এটা হয়েছে। বলুন কি খেয়েছিলেন? খেয়েছিলেন কিনা? হ্যাঁ খেয়েছিলাম। আগের দিনে জল ঠিকঠাক খাননি? না খাইনি। অ্যাসিড করেছিল? হ্যাঁ অ্যাসিড করেছিল। তখন ধীরে ধীরে একটা একটা করে ধরা পড়ছে, এইটাকে বলে রিভার্স টেকনিক। আর এই সেম জিনিসটা বাস্তুর ক্ষেত্রেও প্রযোজ্য হয়, এখানেও খাটে। কি করে খাটে একটু পরে বলছি। প্রথমে এই ভদ্রলোকের সমস্যাটা জেনে নিই কি হয়েছে। না এর একটাই প্রবলেম, সেটা হচ্ছে ফিনান্সিয়াল দিকটা একটুখানি কোথাও না কোথাও গিয়ে গড়বড়, ভালো রকম গড়বড়, সেভিংস থাকে না। কেমন? দ্বিতীয়ত হেলথ ইস্যু তো আছেই, ঘন ঘন অসুস্থতা লেগেই আছে, মাইন্ড ঠিকঠাক নেই, সংসারে একটা অশান্তির প্রবণতাও লক্ষ্য করা যায় ভালো রকমভাবে। তো এমত অবস্থায় আমরা কি বলবো? ফিনান্সিয়াল প্রবলেম, সেভিংস থাকে না। আচ্ছা সেভিংস থাকে না আর অর্থ হচ্ছে অবশ্যই এটা সাউথ ইস্টের প্রবলেম, অগ্নিকোণের সমস্যা। অগ্নিকোণের সমস্যার জন্যই কিন্তু সেভিংস থাকে না। আমরা কি বলবো? অগ্নিকোণে নিশ্চয়ই জলসংযোগ আছে, কারণ অগ্নির শত্রুকে জল, তাহলে অগ্নিকোণে যদি জলসংযোগ না থাকে সেভিংস প্রবলেম হতে পারে না। সেভিংস হচ্ছে না মানে অগ্নি বিনষ্ট হচ্ছে, আর অগ্নিকে বিনাশ করতে পারে একমাত্র জল, এছাড়া কেউ না। তার মানে জল তত্ত্বের অবস্থান হয়েছে অগ্নিতত্ত্বের মধ্যে কোথাও না কোথাও, নয় সেখানে বাথরুম রূপে জল গেছে, নয় জল ট্যাঙ্ক রূপে গেছে, নয় বেসিন রূপে গেছে, তাই তো, বা আয়না রূপে গেছে, বা নীল কালার রূপে গেছে, কোনো না কোনোভাবে সেখানে জলের অবস্থান ঘটেছে অগ্নিকোণে, যার কারণে আজকে ফিনান্সিয়াল প্রবলেমটা বড় রকমভাবে এসেছে। যদি এটা না থাকে ফিনান্সিয়াল প্রবলেম, সেভিংস প্রবলেম মেনলি হবে না। আর অর্থের তিনটে দিক হয়, অর্থের একটা দিক হয় সেভিংসের দিক, একটা দিক হয় ইনকামের দিক। ইনকামটা কে দেখে? নর্থ, কত টাকা আমি ইনকাম করি এটা নর্থ দেখে। আর একটা দিক হয় ওয়েলথ, অর্থাৎ গেন করার দিক, প্রফিট হওয়ার দিক, সেটা ওয়েস্ট দেখে, পশ্চিম দিক দেখে।
তো এই অর্থের এই 3টে ক্রাইটেরিয়া রয়েছে। মেন ক্রাইটেরিয়া সেভিংস ক্রাইটেরিয়া, আর সেটাকেই দেখে অগ্নিকোণ। আর সেখানে জল গেছে মানে আমি লক্ষাধিক কোটি টাকা ইনকাম করলেও আমার 1 টাকাও থাকবে না যদি অগ্নিকোণে জল থাকে। কেমন? আর যদি অগ্নিকোণ স্ট্রং থাকে আমি 2 টাকা ইনকাম করলেও তার মধ্যে থেকে 50 পয়সা বাঁচাতে সক্ষম হব যদি অগ্নিকোণ স্ট্রং থাকে। আচ্ছা স্যার, স্যার ওখানে আয়নার কথাটা পরে বললেন কেন? ওই পরে 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 মিউট করো, এখন টপিক শেষ করার পর উত্তর দেবো। কেমন? তো এই হচ্ছে বিষয়। এইবার এই ভদ্রলোকের সমস্যা কি? এই ভদ্রলোকের সমস্যাটা হচ্ছে সেভিংস প্রবলেম 1 নাম্বার। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে হেলথ ইস্যু। আমরা সমস্যাটা কি বলবো যে না অগ্নিকোণ অবশ্যই প্রবলেম আছে, এবং হেলথ ইস্যু একমাত্র আসে এনএনই আর নর্থ ইস্ট, এই দুটো জায়গা থেকে আসে। মেনলি হেলথের জন্য এই দুটো জায়গা ইম্পর্টেন্ট। তাহলে এই দুটো জায়গা যে ইম্পর্টেন্ট রয়েছে হেলথের জন্য, তার মানে এখানে কোনো গড়বড় রয়েছে, অবশ্যই কোনো গড়বড় রয়েছে এখানে। কি গড়বড় থাকবে? নয় সেখানে ব্যক্তির বেডরুম থাকবে, নয় সেখানে অগ্নিতত্ত্ব অবশ্যই থাকবে। কিভাবে হতে পারে? সেটা কিচেন রূপে হতে পারে, সেটা লাল কালার রূপে হতে পারে, লাল কালারের কোনো পর্দা আছে, বা কিচেন সম্বন্ধীয় কোনো জিনিস, অগ্নি সম্বন্ধীয় কোনো জিনিস ঈশানে রাখা আছে, সেক্ষেত্রেও হেলথ ইস্যুস আসবে। কেমন? কোথায়? এনএনই আর নর্থ ইস্ট, এই দুটো জায়গায় যদি অগ্নিতত্ত্ব সম্বন্ধীয় কোনো জিনিস থাকে হেলথ ইস্যু আসতে বাধ্য, হেলথ প্রবলেম আসবে। তাহলে এই দুটো সিমটম আমরা বললাম, মানে উনি বললেন, তো আমরা এটা দিয়ে ফাইন্ড আউট করলাম যে এই দুটো জায়গা অবশ্যই প্রবলেমেটিক। এখন ভদ্রলোক কি বলবে? না, হতেই পারে না, হতে পারে না। কেন হতে পারে না? কি জন্য হতে পারে না? না হতে পারে না এই জন্যই কারণ সে জানে ঈশানে আমার কিচেন নেই। এইবার ধরুন এই যে জায়গাটা রয়েছে, ঠিক আছে, এইখানে আমি কি করব? এইখানে আমি একটা খেলা খেলবো। কি খেলা? না এখানে প্রথমে আমাকে কি করতে হবে? না এই জায়গার ব্রহ্মস্থান বের করতে হবে। আমি ব্রহ্মস্থান বের করব কি করে? না ব্রহ্মস্থান বের করার ইজি প্রসেস হচ্ছে এই আমার কাছে যখন ড্রয়িং চলে আসলো, ড্রয়িং আসার পর আমি কর্নার টু কর্নার একটা রেখা দেব, মানে এই কর্নার থেকে এই কর্নার একটা, আর এই কর্নার থেকে এই কর্নার একটা। কেমন? আমি কিন্তু সিমটম শুনে ধরে নিয়েছি অগ্নিকোণের প্রবলেম আছে আর নর্থ ইস্টে প্রবলেম আছে, ঠিক আছে। কিন্তু এখন ভদ্রলোক স্বীকার করতে নারাজ, না আমার এই জায়গায় কোনো প্রবলেম নেই, আমি বাস্তু মেনে বাড়ি বানিয়েছি। আমাদের কাজ কি দেখিয়ে দেওয়া আছে কি নেই, তাই না? আমি এখানে চক্রকে নিয়ে আসলাম। এই যে চক্রটাকে এখানে প্লেস করলাম, এই চক্রটাকে কি বলা হয়? বাস্তু চক্র বলা হয়। বাস্তু বিচার করতে গেলে ঠিক যেরকম ড্রয়িং লাগবেই, ঠিক তেমনি এই বাস্তু চক্রটাও লাগবেই। একে ছাড়াও ড্রয়িং গ্রিডিং করা, বিচার করা সম্ভব নয়। তো এখন বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে নর্মালি আমরা কি জানি? নর্মালি আমরা যেটা জানি যে কোণ, ঈশান কোণ, অগ্নিকোণ, নৈঋত কোণ, বায়ু কোণ, এরা কোথায় পড়বে? না বাড়ির কোণে কোণে পড়বে। তাহলে আপাত দৃষ্টিতে দেখতে গেলে এই যে দুটো দেওয়ালের কর্নার তৈরি হচ্ছে, আমরা এটাকেই কোণ বলে বুঝি, তাই না? তাহলে এই জায়গাটাকে আমরা বলবো ঈশান কোণ, এই জায়গাটাকেই আমরা বলবো অগ্নিকোণ, আবার এটাকেই বলবো নৈঋত কোণ, এটাকেই বলবো বায়ু কোণ। বাস্তবে যেটা হয় না, একদমই হয় না। তাও এখানে নর্থ 0 ডিগ্রি করা আছে। এবার এই ডিগ্রি খেলটা কি একটু পরে আসছি। দেখুন এখানে ভদ্রলোকের প্রবলেম ছিল কি হেলথ ইস্যুস। কি থাকলে হয়? যদি কেউ নর্থ ইস্টে শয়নকক্ষ করে বা কিচেন করে বা টয়লেট করে বা সেপটিক ট্যাঙ্ক করে, সেক্ষেত্রেও হেলথ ইস্যুস বিরাট পরিমাণে আসে, ভয়ঙ্কর রূপে আসে। কেমন? সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখানের বেডরুম আছে। এইবার আমি এখানে একটুখানি চেঞ্জেস নিয়ে আসি। কীরকম চেঞ্জেস? না ব্যাপারটা হচ্ছে আমি এই কিচেনটাকে নর্থ ইস্টে নিয়ে যাব না, নর্থ ইস্টের আগে নিয়ে যাব, এই জায়গায় রাখলাম। হয়েছে? তাহলে ভদ্রলোকের ঈশান কোণ কোনটা? তার মতে আমরা না হয় বুঝে গেলাম চক্র ফেলে ঈশান কোণটা একটু এগিয়ে আছে,
তাহলে ভদ্রলোকের ঈশান কোণ কোথায়? এই কর্নারে ঈশান কোণ পড়বে, এই কোণটাতে। তাহলে এখন যে ব্যক্তি বলবে আমি বাস্তু মেনে বানিয়েছি, ঈশান কোণে আমার রান্নাঘর নেই, ঈশান কোণে আমার ঠাকুর ঘর আছে, এই রান্নাঘর থেকে আমি একটা পার্টিশন দিলাম, দেওয়ার পরে এখানে একটা রুম বসে গেল, এটা একটা রুম, আর এটা একটা ঠাকুর ঘর, গড রুম হয়ে গেল এটা, আর এটা হয়ে গেল কিচেন রুম। তো এমত অবস্থায় এই ভদ্রলোককে কে বোঝাবে যে আপনার ঠাকুর ঘরটা নিতে আছে, ঈশান কোণে নেই, পূর্ব আর ঈশানের মাঝখানে আছে, ভালো জায়গাতে ঠাকুর ঘর আছে, চিন্তা নেই, কিন্তু ঈশান কোণের সব থেকে ভয়ঙ্কর দোষ তৈরি হয়ে গেছে যে সেখানে কিচেন চলে গেছে সেখানে। এইটা হচ্ছে আজকের দিনে আমাদের সমাজে একটা বড় সমস্যা। আমাদের এখন একটা বদ্ধ ধারণা তৈরি হয়ে গেছে কোন সর্বদা বোধহয় কোণে গিয়েই পড়ে, যেটা বাস্তবে হয় না। কোণ কখনো কর্নার টু কর্নার বা কোণে দেওয়ালের কোণ যেখানে তৈরি হচ্ছে সেখানে পড়ে না। এইটা দেখালাম বিশেষ করে নর্থ 0 ডিগ্রি আছে তাই অনেকটা কোণের কাছাকাছি গিয়ে পড়লো। এইবার একটা টুইস্ট, কিরকম? বেশিরভাগ জায়গাতে 99% জায়গায় নর্থ কিন্তু 0 ডিগ্রিতে থাকে না, নর্থ ঘুরে থাকে। এটা 0 ডিগ্রি করা আছে, আমি নর্থটাকে করে দিলাম 22 ডিগ্রি। যখনই নর্থ 22 ডিগ্রি ঘুরে গেল তখন দেখতে পাচ্ছি ঈশান আরো উঠে গেছে, যেখানে আমরা ঈশান কোণ ভাবছিলাম এতক্ষণ ধরে আপাত দৃষ্টিতে, সেই জায়গাটা চলে গেছে ইস্টে, পূর্ব দিক চলে গেছে, সেখানে পূর্ব দিক চলে গেছে, অগ্নিকোণ ওপর দিকে উঠে গেছে, নৈরুতকোণ তার জায়গা থেকে সরে গেছে, বায়ুকোণ তার জায়গা থেকে সরে গেছে। বেশিরভাগ জায়গায় নর্থ কিন্তু ঘুরে থাকে, এটা আমাদেরকে চেক করতে হবে। নর্থ চেক করার প্রসেস কি আছে? নর্থ আমরা অনেকে দেখবেন যারা বাস্তু এখন বেশিরভাগটাই করে, বাংলাতে বিশেষ করে যারা বাস্তু এক্সপার্ট রয়েছে, বাস্তু বিচার করতে যাচ্ছে, ভিজিট করতে যাচ্ছে, তারা হাতে করে একটা কম্পাস নিয়ে যায়, বাড়িতে গেল, গিয়ে ব্রহ্মস্থানে দাঁড়ালো। ব্রহ্মস্থান কোনটা? কে বলতে পারবে ক্লাসের মধ্যে ব্রহ্মস্থান কোনটা? বাড়ির ব্রহ্মস্থান কোনটাকে বলবো? বাড়ির ব্রহ্মস্থান হলো কোনাকুনি, যে কর্নার টু কর্নার দাগ কাটার পরে যে দুটো রেখা একে অপরকে ক্রস করছে ওইটাই হবে ব্রহ্মস্থান। বেশ, খুব ভালো। এক কথায় উত্তর কে দিতে পারবে ব্রহ্মস্থান কোনটা? এক কথায় উত্তর চাই আমার। স্যার বাড়ির মাঝখানের জায়গাটা, ফাঁকা জায়গাটা, বাস্তুপুরুষের নাভিস্থান হচ্ছে ব্রহ্মস্থান। বাস্তুপুরুষের নাভিস্থান ব্রহ্মস্থান। এখন বাড়িতে গিয়ে যদি বলি বাস্তুপুরুষের নাভিটা কোথায় আছে দেখান আমাকে, দেখাতে পারবে? সেটা তো হবে না। প্র্যাকটিক্যাল ভাষায় এক কথায় উত্তর চাই, ব্রহ্মস্থান কোন জায়গাটাকে বলা হয়? 0 ডিগ্রি। না, কি করে হবে? যে ছবিটা আমরা যেকোনো দেখতে বাড়ির পাচ্ছি মাঝখানটা, হ্যাঁ, যেকোনো বাড়ির বা ফ্ল্যাট বা যেকোনো বাড়ির মাঝখানটা আর কি। একদমই তাই, একদম ঠিক। বাড়ির যেটা মাঝখান অর্থাৎ সেন্টার পয়েন্ট, সেটাকেই ব্রহ্মস্থান বলে। আচ্ছা, আমাদের শরীরের ব্রহ্মস্থান কোথায় আছে? বাড়ি ছেড়ে দিন, আমাদের শরীরের কথা বলুন। আমাদের নাভি। শরীরে ব্রহ্মস্থান নাভি 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 নাভি, নাভি। একদম। আমাদের নাভি যেরকম আমাদের শরীরের ব্রহ্মস্থান, ঠিক তেমনি বাড়ির যেটা সেন্টার পয়েন্ট, যেটা মাঝখান, সেটা বাস্তুপুরুষের নাভি, আর সেটাই বাড়ির ব্রহ্মস্থান। কেমন? তাহলে ব্রহ্মস্থান কি করে বের করব, আমরা একটা আন্দাজ পেয়েছি তো? আচ্ছা দাদা, একটা প্রশ্ন ছিল। হুম, বলছি একটা জমি তো একটা ব্রহ্মস্থান আলাদা হলো, আর যেখানে ধরুন মানে বাড়ির মানে ফাউন্ডেশন করা হলো তার তো মানে ব্রহ্মস্থান আলাদা হলো, তাহলে তো মানে ঠিক কোন ব্রহ্মস্থান থেকে ঠিক মানে তো পুরোপুরি মানা উচিত আমাদের অ্যাজ এ বাস্তুবিদ হিসাবে। ঠিক আছে, সব বলবো বলবো বলবো, এটা অনেক অ্যাডভান্স হয়ে গেল প্রশ্নটা, বলবো। ও আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা এখানে আচ্ছা, ওকে। ঠিক আছে, একটুখানি এর মধ্যে আমার একটা কোশ্চেন আছে। বলো। বলছি এই এনে নিতে আপনি যেটা এই যে নিয়ে গেলেন তখন ওটা কি মানে কিচেন নিয়ে গেলেন তো? হ্যাঁ, দাদা কিচেনে তো লাল রং, আর এনে নিতে তো আপনার ওই মানে জলতত্ত্ব আছে, তাহলে নিয়ে গেলাম কেন? দোষ ওখানে লাল বোঝাতে, রঙও করা যাবে না? দোষ হ্যাঁ স্যার, বোঝাতে নিয়ে গেলাম।
ওটা দোষ বোঝানোর জন্য, ও আচ্ছা আচ্ছা, না। ঠিক আছে ঠিক আছে। তাই মেলাতে পারছি না। ঠিক আছে। আচ্ছা, আমি কেকটা বললাম, ভুলে গেলাম। কি বললাম? আপনি ব্রহ্মস্থান বলছি। ব্রহ্মস্থান। ব্রহ্মস্থান ব্রহ্মস্থান। ব্রহ্মস্থান। আচ্ছা, তাহলে এই যে চক্রটা আমরা প্লেস করেছি বাড়ির ড্রয়িংটাতে, কোথায় প্লেস করেছি? তো বুঝলাম না। ব্রহ্মস্থানে। ব্রহ্মস্থানে, একদম। দেখুন, এই যে রেখাটা টানলাম না আমরা, এই রেখাটা টেনে আমরা কি করলাম, যে দুটো রেখা যেখানে ক্রস করলো মাঝখানটা, ওটাকেই বলা হয় বাড়ির ব্রহ্মস্থান। এভাবে আমরা বাড়ির ব্রহ্মস্থানকে বের করলাম, আর চক্রটাকে বসালাম ঠিক এই মাঝখানটায়। চক্রর যে মাঝখানটা রয়েছে, যেখান থেকে সমস্ত দিকগুলো তৈরি হচ্ছে, ওটা তো ব্রহ্মস্থান থেকেই হতে হবে। তাই চক্রের মাঝখান অংশটা, মিডিল পয়েন্টটা আমরা ব্রহ্মস্থানে রাখলাম, আর এখান থেকে আমাদের 16 দিক পুরো বেরিয়ে আসলো। বাড়ির কোন এরিয়াটা কত ফুট বাই কত ফুটের মধ্যে কতটা দিক পাচ্ছে, এ টু জেড আমাদের সামনে ছক রেডি। এটুকু ক্লিয়ার তো? এটুকু ক্লিয়ার? যদি হয় আমি ডিগ্রিতে প্রবেশ করব। স্যার এইটুখানির মধ্যে একটু কোশ্চেন আছে। বলো। আমি তো ব্রহ্মস্থানে তো আমি ওই যে পয়েন্টটা ধরে বসালাম। এবার 16টা যে দিক আছে, ধরুন যে যেটা ইস্টের দিক আছে বা নর্থের দিক আছে, অ্যাকুরেট ভাবে নর্থটা কি করে বুঝবো? অ্যাকুরেট ব্রহ্মস্থানে তো আমি বসিয়ে দিলাম। এবার নর্থটা তো একটুখানি বেঁকাও হতে পারে, সোজা হতে পারে, পার্টিকুলার একদম পার্টিকুলার ভাবে, আমি সেটা বলতে চাইছি। তা আমি কি অনেক বললাম? সময় বাড়ির উত্তর দিকটা অনেক সময় ঠিক থাকতেও পারে, সোজা না নাই আমি 0 তোমাকে ডিগ্রিতে নাও থাকতে পারে। আমি কি বললাম? যদি এই ম্যাটারটা ভালো করে বুঝে যাও, আমি ডিগ্রিতে প্রবেশ করব। কথার অর্থটা কি? ও সরি স্যার, সরি সরি। বাকিদের কোনো প্রশ্ন? আচ্ছা, ক্লাসটা কি একটু জটিলের দিকে যাচ্ছে গত ক্লাসের থেকে? না স্যার, ভালো হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এবার আসি ডিগ্রিতে। যে নর্থ ঘুরে থাকে বললাম, তাই না? ব্যাপারটা হচ্ছে, আমরা বাঙালি তো একটু বেশি বুঝি প্রত্যেক জিনিসে। একটা বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর আমাকে বলা হলো যে সামনের দিকটা উত্তর দিক। তো আমরা কি ভাবি যে এই যে পুরো বাড়ির উত্তর দিক, এই পুরোটা নিয়ে উত্তর দিক হয়, এটা ভাবি নর্মালি আমরা। কিন্তু পুরোটা নিয়ে তো হয় না। উত্তর দিক একটা পয়েন্টে আছে। এবার উত্তর দিকটাকে আমরা ডিফাইন করব কি করে? না, আমরা উত্তর দিককে ডিফাইন করি হিমালয়কে দিয়ে, অর্থাৎ হিমালয় যেখানে অবস্থিত সেটা উত্তর দিক। কেমন? তাহলে হিমালয় যেখানে আছে সেই জায়গাটা উত্তর দিক হবে। এইবার বলছি উত্তরের ডিগ্রি ঘুরে থাকে, জিনিসটা কেমন? খুব সহজ একটা বিষয়, যদি একটু আমি উদাহরণ দিয়ে দেখাই আপনারা বুঝতে পারবেন। ব্যাপারটা হচ্ছে, এটা হলো হিমালয়, ঠিক আছে? এই হিমালয় তো স্থির, ও তো একটা জায়গায় স্থির আছে। এবার এ হচ্ছে প্রপার 0 ডিগ্রিতে বসে আছে উত্তরের। এইবার ধরুন এটা একটা বাড়ি, এইটা একটা বাড়ি, আবার এটা একটা বাড়ি। আমি 3 প্রকার বাড়ি বানালাম। এবার এই 3টে বাড়ির উত্তর দিক কোনটা? সব সামনের দিকে উত্তর দিক। এই যে বাড়িটা আছে, এর উত্তর দিকটা কিভাবে বের করবো আমরা, কিভাবে পাবো? যদি আমরা একটু ভালো করে ভেবে দেখি যে এই বাড়ির উত্তর দিককে দেখতে গেলে দেখা যাবে উত্তরটা কিন্তু সোজা নয়। কেন না, হিমালয়টা কোথায়? হিমালয়টা এই দিকে আছে, 0 ডিগ্রি যেতে হবে তো আমাকে। তাহলে 0 ডিগ্রি যেতে গেলে আমাকে এই জায়গায় পয়েন্ট করতে হবে। তাহলে উত্তর দিক যদি এরকম ঘুরে থাকে, তাহলে এই যে বাড়িটার উত্তর দিকটা কত ডিগ্রি ঘুরে আছে? এই বাড়ির উত্তর দিক ঘুরে আছে কম 45 ডিগ্রি স্যার।
হ্যাঁ কত? 45 ডিগ্রি, না 45 আনুমানিক 45। আচ্ছা যদি এটা 45 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? এটা হলো 90 হুম থেকে 90 থেকে 45 হবে স্যার। 360 থেকে 45 কম হবে। এখানে আমরা ভুল করি জিনিসটা, ব্যাপারটা হচ্ছে 360 ডিগ্রির যে ব্যাপারটা, কেমন? যখন স্যার 22.5 ডিগ্রি। না, বাড়ির যখন আমরা ডিগ্রি চেক করব না, বাড়ির যখন আমরা ডিগ্রি চেক করব, এই দেখো এখানে নর্থ আছে, আমি নর্থ এখানে ছিল, আমি নর্থকে কত ডিগ্রি ঘুরিয়েছিলাম? এই যে চক্রটা আছে এখানে বসানো, এই চক্রটাকে আমি কত ডিগ্রি ঘুরিয়েছিলাম? 27 ডিগ্রি। 22 ডিগ্রি না ঘুরিয়ে। 22 ডিগ্রি ঘুরেছিল। এই চক্রটাকে যখন 22 ডিগ্রি ঘোরালাম, চক্রটা কোন দিকে টার্ন করলো? লেফট সাইডে, লেফট সাইডে। লেফট সাইড। তাই তো? তাহলে চক্রটা এইভাবে ঘুরে 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 যখন আবার এখানে আসবে তখন 360 কমপ্লিট হবে, তাই তো? তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমি দেখালাম এখানে, এই যে অ্যাঙ্গেলটা, এইটাকে আমরা বলতে পারি 45 ডিগ্রি রয়েছে। এই বাড়িটার নর্থ 45 ডিগ্রি মতন ঘুরে আছে, কিন্তু এর নর্থ 45 ডিগ্রি নয়। কত হবে? 360 মাইনাস 225 ডিগ্রি। বাহ, ভেরি গুড। কিভাবে পেলে 225 ডিগ্রি? ওইভাবে ওই সাইড থেকে ঘুরতে 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 আসবে তো আবার। আচ্ছা, ওটার অপোজিটে যেটা থাকবে। অপোজিটে একদমই ঠিক, কিন্তু 225 ডিগ্রি তুমি যেটা বললে, এটা 225ও হবে না, তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। 225-এর বেশিই হবে। তোমার কথা মতো আমি 225 ডিগ্রি ঘোরালাম। 15 ডিগ্রি হয়। তোমার কথা মতন 225 ডিগ্রি ঘোরালাম। দেখো 225 ডিগ্রি ঘোরাতে নর্থ কোথায় এসছে? না সাউথ ইস্টের জায়গায় এসছে, কেমন? তাই 225 ডিগ্রি না, আরো বেশি হবে। কত বেশি এটা হবে একটু বুঝতে বলতে পারছি পারবে? না, একটু বোঝান, হ্যাঁ একটু বোঝান। এটা বুঝতে পারলাম না ঠিক একটু। ঠিক আছে, বোঝাবো, যারা বুঝছে তাকে বুঝতে, আমি আবার পরের ডিটেলসে ভেঙে বোঝাবো, চিন্তা নেই। ওই 200, আপনার ওটা মোটামুটি 315 ডিগ্রির আশেপাশে হবে। আচ্ছা 315, ঠিক আছে আমি 315 দিচ্ছি, দেখি কোথায় যায়। 315, হ্যাঁ 315 থেকেও একটু বেশি হতে চাইছি, এটা 320 মতন যাবে। ওই আর কি। বাস, ভেরি গুড। গেল, পেলাম উত্তর, উত্তর পেলাম। তাহলে এই বাড়ির নর্থ কত ডিগ্রি ঘুরে আছে? এই বাঁদিকের বাড়িটার নর্থ কত ডিগ্রি ঘুরে? প্রায় 320 ডিগ্রি। প্রায় 320 ডিগ্রি। আর এই বাড়িটার নর্থ কত ডিগ্রি ঘুরে? ওটা 45। প্রায় 45 ডিগ্রি। এইবার আমাকে বলুন যে মাঝের বাড়িটা আছে, এর নর্থ কত? এটা আপনার 0। 0, এই তো, 0। এই তো 0 মানে 360, 360 মানে 0, একই কথা, কেমন? তাহলে এই বাড়ির নর্থ 0 ডিগ্রি। এইবার আমাকে বলুন যে আমাদের ভারতবর্ষ এত বড় একটা দেশ, এতগুলো রাজ্য, এতগুলো জেলা, এত গ্রাম, তাদের মধ্যে এত বাড়ি, সবাই কিন্তু নর্থকে ফোকাস করে এই হিমালয়টাকে দেখে, অর্থাৎ হিমালয় যেখানে অবস্থান করছে এটা হচ্ছে নর্থ পোল, ঠিক আছে? একদম নর্থ পোলে বসে আছে হিমালয়। আর এই নর্থ পোলকে দেখে আমরা নর্থকে ইন্ডিকেট করছি, এদিকে আমার উত্তর দিক। তাহলে এই অসংখ্য বাড়ি যে রয়েছে, প্রত্যেকটা বাড়ির ডিগ্রি কি 0 ডিগ্রি হওয়াটা সম্ভব? একদমই না। কোনোদিন সম্ভব নয়। তাহলে প্রত্যেক বাড়ির ডিগ্রি কিছুটা হলেও ঘুরে থাকবে। আমি এখানে 3টে এক্সাম্পল দিলাম, সেখানে 2টো বাড়ি দেখলাম যে একটা বেশ অ্যামাউন্ট ঘুরে আছে। সব বাড়ি এমন কেউ 10 ডিগ্রি থাকবে, কোনো বাড়ি 5 ডিগ্রি থাকবে, কোনো 20, কেউ 25, কেউ 30। এই 360-এর মধ্যে কিছু না কিছু ডিগ্রি সে একটু এদিক ওদিক ফ্ল্যাকচুয়েট করবে, একটু ঘুরে থাকবেই। আর সেই ঘুরে থাকার কারণে তার কিন্তু নর্থ ঘুরে গেল। আর নর্থ যদি একবার ঘুরে যায়, 16 দিক প্রত্যেকটা দিকই কিন্তু ঘুরবে। এটাকেই বলে ডিগ্রি ঘুরে থাকা। এই অবধি ক্লিয়ার? পরিষ্কার?
হ্যাঁ, একটা কোশ্চেন আছে স্যার, বলো। যদি ওই ডিগ্রি গুলো ঘুরতে থাকে, মানগুলো যদি পরিবর্তন হতে থাকে, তাহলে হুম। তো ওর কার্যকারিতা মানে এক একটা দিকের কার্যকারিতাও তো কিছুটা পরিমাণে চেঞ্জ হবে, তাই না? দিকের কার্যকারিতা চেঞ্জ হবে না। তাহলে দিক তো ফিক্সড, দিক তো ঘোরে না। আচ্ছা আমি বাড়িটা আচ্ছা, যেরকম কিন্তু ওই ভাবে যে বানিয়েছি, হুম, বাড়িটা যেরকম ফিক্সড হয়ে গেছে, ঠিক তেমনি দিকগুলো হুম, ফিক্সড হয়ে গেছে। তাহলে দিকের হুম, কার্যকারিতা একই থাকবে। এবার আমি সেই আচ্ছা দিকে কি জিনিস নির্মাণ করে রেখেছি, সেই অনুযায়ী আমি ফলটা পাবো। আচ্ছা, ঠিক আছে। যেমন দিক ঘোরে না, দিক ফিক্সড। বাড়ি যেরকম আমরা একটা জায়গায় বানালাম, বাড়িটা ফিক্সড হয়ে গেল, বাড়িকে এদিক ওদিক সরানো সম্ভব নয়, তেমনি দিকটাও ফিক্সড সম্ভব নয়। এবার জায়গা অনুযায়ী দিক ঘুরে থাকে, ব্যাপারটা এটা, ম্যাটারটা এখানে। ঠিক আছে। এইবার আর একটা বিষয়, মজার বিষয়। কিরকম মজার বিষয়? বিষয়টা হচ্ছে আকৃতি প্রকৃতির ওপরেও দিক নির্ভর করে। যেমন এই বাড়িটার 0 ডিগ্রিতে আছে, উত্তর দিক। ঠিক আছে। আচ্ছা, বাড়িটা কিরকম সাইজের? না, বাড়িটা হচ্ছে একটু লম্বাটে, আয়তক্ষেত্র করলাম, একটু লম্বাটে বাড়ি, এটা চৌকো বাড়ি না। যখনই বাড়িটা লম্বাটে হয়ে গেল, তখন এর ব্রহ্মস্থানটা এই জায়গায় মাঝখানে তো পড়বে, এখানে 4টে কোণ মেলালে এই জায়গায় ব্রহ্মস্থান আসবে। এইখানে একটা মজার জিনিস হচ্ছে, যখন বাড়ির সাইজ বেড়ে আয়তক্ষেত্র সাইজ হয়ে যায়, আমি এটাকেই দেখাই, সুবিধা হবে। আমি বাড়ির সাইজটাকে বাড়িয়ে দেব। আচ্ছা, বাড়ি বেড়ে গেল, বাড়ি বেড়ে আয়তক্ষেত্র মতন হয়ে গেল। 1 মিনিট, এটাকে সুন্দর করে বাড়ানো যাক। তো তাহলে সবার আগে ঈশান কোণ পরিবর্তন হয়ে গেল। এইবার আমি যদি এখানে ব্রহ্মস্থান বের করি, এই বাড়িটার ব্রহ্মস্থানটা মোটামুটি এই জায়গাতে গিয়ে পড়বে। ঠিক আছে। একদম। এইবার আমি এখানে চক্র ফেলবো, যখন এই মাঝখানে ব্রহ্মস্থান আসবে। এবার আসলে কি হবে, যেহেতু বাড়ির সাইজটা বেড়ে গেল, এই সাইজটা বেড়ে যাওয়ার কারণে প্রত্যেকটা, আমি নর্থকে 0 ডিগ্রি করে দিলাম এখানে। স্যার ঠিক পয়েন্টে তো বসেনি ওটা। ওটা ব্রহ্মস্থান, আচ্ছা সেটা উড়ে গেল আবার, 1 মিনিট। এটাকে বাড়িয়ে আয়তক্ষেত্র হলো। ব্যাস হয়েছে। এইবার আমি এখানে চক্র বসালাম। এইবার মজার জিনিস, নর্থ কিন্তু 0 ডিগ্রিতে আছে। জিনিসটা কি দাঁড়ালো, ঈশান কোণ চলে আসলো এই জায়গাতে। মানে বাড়িটার মাপ করলে কম করে ঈশান কোণ যেখানে আমাদের মনে হবে আপাত দৃষ্টিতে, সেই জায়গা থেকে কমপক্ষে 10 থেকে 12 ফুট দূরে ঈশান কোণ পড়ছে। অগ্নিকোণ আপাত দৃষ্টিতে যেখানে মনে হবে, তার থেকে 10 থেকে 12 ফুট দূরে অগ্নিকোণ পড়ছে দক্ষিণের সাইডে। নৈঋত কোণটাও তাই, বায়ু কোণটাও তাই, উত্তরের দিকে উঠে গেছে। ভাবা যাচ্ছে শুধুমাত্র আকৃতির জন্য নর্থ কিন্তু 0 ডিগ্রিতেই রাখা আছে। বাড়ির আকৃতির জন্য দিকের পরিবর্তন ঘটে গেল। এই বাড়িটাই যদি স্কোয়ার শেপে আসতো, একদম বর্গক্ষেত্র শেপে, তখন কিন্তু কোণগুলো কোণে পড়তো, তখন কোণগুলো অন্য কোথাও যেত না। এটাই বাস্তুর মজা। আমরা বাড়ির বিভিন্ন রকম ডিজাইন বানাই, বিভিন্ন রকম শেপে বানাই,
কিন্তু এটাও নির্ভর করে বাস্তুর ওপর, যে আমি একটা ডিজাইন বানালাম, সেই ডিজাইনটা আমার জন্য কতটা প্রেফারেবল, ওই ডিজাইনটা আমার জন্য শুভ তো, আমার জন্য পজিটিভ তো, আমাকে ভালো রেজাল্ট দেবে তো। টাকা আছে, পছন্দ হয়েছে ডিজাইন, বানিয়ে নাও। আবার অনেকের টাকা নেই, ডিজাইন পছন্দ হয়েছে, লোন নিয়ে বানাবো সুন্দর করে, সারা জীবনের স্বপ্ন একটা বাড়ি বানাবো, বানাবো না ভালো করে, সুন্দর করে বানালো, তারপর কি হলো, লোন সারা জীবন টানছে, তারপরে নানা রকম অশান্তি, নানা রকম ঝামেলা, লোন তো শুধতে হবে। আবার অনেকের তো লোন শুধতে না পারে বাড়ি নিলামও হয়ে যায়, এরকম কেসও এসছে, নিলাম হয়ে গেছে, শুধতে পারেনি। কিসের জন্য? শুধুমাত্র ইচ্ছা পূরণের জন্য। কিন্তু ইচ্ছা পূরণ করতে গেলেও কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। প্রকৃতি একটা বিরাট সায়েন্স, প্রকৃতির বিরুদ্ধে যাওয়া যায় না, তাকে নিয়ে চলতে হয়, যেটা আমরা ভুলে যাই, ভুলে গেছিও, যাই কেন ভুলে গেছি। প্রকৃতিকে মান্যতা দিই না আমরা এখন আর, নিজের ইচ্ছা মতন চলতে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে। আচ্ছা দাদা, বলছি মানে মানে কি বল, খারাপ বাস্তু একটা মানুষের জীবনে ঠিক কতদিনের প্রভাব তো দেবে, এটা কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে? মানে 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 একটা খারাপ বাস্তুতে একটা মানুষ থাকে, হুম তা সেই খারাপ বাস্তুটা তার জীবনে ঠিক মানে কতটুকু খারাপ প্রভাব দেবে, এর কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে? যদি বাস্তু খারাপ হয়, সম্পূর্ণ খারাপ হ্যাঁ, প্রভাবটাই তার উপরে গিয়ে পড়বে। এবার এখানে একটা মজার খারাপ, ট্রিক রয়েছে, যেমন হ্যাঁ, একটা খারাপ বাস্তু, ভয়ঙ্কর খারাপ হ্যাঁ, অবস্থায় রয়েছে, কিন্তু হ্যাঁ, সেখানে সদস্য সংখ্যা বেশি, আচ্ছা, তাহলে প্রভাবটা সেখানে ভাগ হয়ে গেল, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা প্রভাব। মানে বাস্তুর তো একটা ক্ষতিকারক প্রভাব আছেই, নেগেটিভ প্রভাব। ধরুন হুম, একটা আমি ঘুষি হ্যাঁ, মারলাম, এই ঘুষিটার ওয়েট হ্যাঁ, হচ্ছে 100 কিলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 100 কিলো আচ্ছা, ওয়েটটা আমি একটা পাতার উপরে ফেললাম বা একটা পাত্রের উপর ফেললাম, পাত্রটা কি হবে? নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একদম সঙ্গে সঙ্গে, কিন্তু এই একই শক্তির প্রভাবটা আমি 100খানা পাত্রের উপরে ফেললাম, কি হবে? তাহলে অনেক কম নষ্ট হবে। অনেক কম নষ্ট হবে, এবং নষ্টই হবে না সেরকম দেখতে, আমার হাতেই লাগবে উল্টে, হ্যাঁ, কারণ সেটা মজবুত হয়ে যাবে। কারণ একটা লাঠিকে ভাঙা সহজ, একসঙ্গে অনেকগুলো লাঠি যদি বাইন্ডিং করে ফেলি, ভাঙতে পারবো না, পারবো? না, বাস্তুর ক্ষেত্রে এটা না, প্রযোজ্য। অত্যন্ত খারাপ বাস্তু আছে, সেখানে থাকে সদস্য হুম, সংখ্যা অনেক বেশি, অনেক লোক একসঙ্গে থাকে, তাহলে চাপটা কম, না। ক্ষতিকারক প্রভাব তো অবশ্যই তাহলে আসবে, দাদা, চাপটা কম। তাহলে দাদা মানে যে বলে বাস্তু কি ওই মানে বাড়ির কর্তার ওপর শুধুমাত্র প্রভাব দেয়, মানে কখনো কি না, এরকম কিছু ব্যাপার? আচ্ছা, কখনো আচ্ছা, না, মানে সবার উপরে। সবার ওপরই দেবে। কিছু আচ্ছা, কিছু জায়গা থাকে, কিছু কিছু দিক আছে যেগুলো হুম, কর্তাকে ফোকাস করে, কিছু কিছু, যার মধ্যে সাউথ ওয়েস্ট অন্যতম একটা জায়গা, নৈঋত্যকোণ একমাত্র, হ্যাঁ, অন্যতম একটা জায়গা, এ বাড়ির কর্তাকেই একমাত্র বেশি করে ক্ষতিগ্রস্ত করে, বাকিদেরও প্রভাব বিস্তার করে কিন্তু কর্তার উপরে বেশি। হুম, কিছু কিছু দিক আছে, তবে ওভারঅল বাস্তুর কথা বলতে গেলে বাস্তু কোনো একজন ব্যক্তিকে বেছে নেয় না, প্রত্যেককেই বেছে নেয়, প্রত্যেকের উপরই প্রভাব বিস্তার করে। কিন্তু দাদা ধরুন কারণ নর্থ ইস্টে যদি খুব খারাপ অবস্থান থাকে, টয়লেট বা আরো কিছু খারাপ যদি কিছু থাকে, তাহলে যে মানে খুব বিরল রোগ যে তো বাড়ির মানে সবার মধ্যে তো হয় না, ওটা তো মানে কোনো কারোর মানে ব্যক্তিগতর উপরে হয় ওটা, তো এই যে শুধুমাত্র বিষয়টা এখানে বাস্তুর বুঝতে হবে, হুম, এখানে বিষয়টা হুম, বুঝতে হবে যে নর্থ ইস্টে হুম, বড় রকম সমস্যা আছে, বিরল রোগ, হ্যাঁ, সবার তো হুম, হবে না, হুম, কারণ প্রত্যেকের ইমিউনিটি হুম, পাওয়ার তো সেম হয় না, হুম, প্রত্যেকের যে শরীরের স্ট্রাকচার কি সেম, সেম না তো। হুম, না, কিন্তু এটা এটুকু বলা যায় যে বাড়ির প্রত্যেকেই মোটামুটি ছোটখাটো বড়সড় কেউ না কেউ কোনো না কোনো রোগ এসে ভুগবে, ঠিক আছে? আচ্ছা, বড়সড় রোগটা কোনো একজন বা দুজনের হয়, যার সবচেয়ে কম ইউনিটি, তাই তো? যার সব থেকে ইমিউনিটি পাওয়ার কম থাকবে তার হবে। আবার এখান থেকে যদি আমরা আচ্ছা, জ্যোতিষের দিকে একটুখানি চলে যাই, সেখানে দেখতে পাবো নর্থ ইস্ট হ্যাঁ, মানে বৃহস্পতির জায়গা, কেতুর হ্যাঁ, জায়গা। যার বৃহস্পতি তাহলে পজিশন থাকবে, ওই দুটো গ্রহ হ্যাঁ। যার সঙ্গে ডাউন থাকবে বা কমজোর থাকবে, তার রোগ আগে হবে। আচ্ছা, তাহলে ধরুন মানে যার ওই মানে বাড়ির বাস্তু নর্থ ইস্ট ভীষণ খারাপ, কিন্তু হিসাব মতো বৃহস্পতি খুব পাওয়ারফুল, তাহলে তো তার মানে রোগ হওয়ার সম্ভাবনা কঠিন কম রোগ বা হবে, নেই না? রোগ হবে অবশ্যই, কিন্তু কঠিন রোগ হবে না, রোগ হবে সেরে যাবে, হবে সেরে যাবে, এই হবে।
আচ্ছা 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 অল্পের ওপর দিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা একটা মানে মানে কি অ্যাস্ট্রোলজিটা একটা ভীষণভাবে একটা এফেক্ট ফেলে বাস্তুর উপরে, তাই তো? অবশ্যই ফেলে, কারণ অ্যাস্ট্রোলজি এফেক্ট আচ্ছা। ফেলে না, বাস্তুই তো অ্যাস্ট্রোকে বানায়, হুম। তাই না? হ্যাঁ, কোন দিকে বাস্তুই কোন অ্যাস্ট্রোকে গ্রহটা বানাচ্ছে। থাকবে, হ্যাঁ। এবারে হ্যাঁ। অ্যাস্ট্রোলজিটা আমরা দেখি কেন? অ্যাস্ট্রোলজি হচ্ছে সনাতন ধর্মের যে বেদ পুরুষ আছে, সে বেদ পুরুষের চক্ষু, মানে আমাদের হুম ধর্মের চক্ষু স্বরূপ। চোখ দিয়ে কি করা হয়? দেখা হুম হয়। হুম আর অ্যাস্ট্রোলজিটা হচ্ছে সেই দেখার দৃষ্টিশক্তি, ধর্মের দৃষ্টিশক্তি। তাকে দিয়ে আমরা দেখে নিই যে এর কি হুম। কি ব্যাপার হয়ে আছে। অ্যাস্ট্রোলজিকে বানানো হয়েছে আমাদের ভাগ্য বিচার করার জন্য নয় কিন্তু। অ্যাস্ট্রোলজির তাহলে উৎপত্তি তার মেন কাজটা কি? অ্যাস্ট্রোলজির উৎপত্তির কাহিনী হলো এটা, যে একটা ব্যক্তি জন্মালো, হ্যাঁ। কোনো একটা উদ্দেশ্য নিয়ে আচ্ছা। এসছে পৃথিবীতে। অবশ্যই। বিনা উদ্দেশ্যে তো কারোর জন্ম হয় না। না। সেই ব্যক্তির যেটা উদ্দেশ্য, যেটা জীবনের মূল মন্ত্র, যেটা জীবনের পথ, জ্যোতিষ দ্বারা তাকে সেই পথটা দেখিয়ে দেওয়াই হচ্ছে এর সৃষ্টির মূল কারণ। যে তোমার পথ এটা না, তোমার পথ এটা, এই পথে হাঁটো, তবে তুমি তার কাছে পৌঁছাবে। নয়তো তুমি এই কাজটা করো, এত টাকা ইনকাম করবে, বা এইভাবে করো চাকরিটা পেয়ে যাবে, এইভাবে করো না ওখানে বিপদ আছে। এর জন্য অ্যাস্ট্রোলজি নয়, পরম প্রাপ্তির জন্য অ্যাস্ট্রোলজি। আচ্ছা। জ্যোতিষের সৃষ্টি হয়েছে পরম প্রাপ্তির জন্য, জীবনের উদ্দেশ্য মেটানোর জন্য। কারণ যতবার আমি যদি উদ্দেশ্য আজকে না মিটিয়ে আবার ফিরে যাই, আমাকে তো আবার আসতে হবে হুম। উদ্দেশ্য পূর্তির জন্য, যাতে সেটা না করতে হয়। এই জন্যই দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে জ্যোতিষের রূপে। দেখো, এই বিষয়টা যে যে মানে কি বলবো, আমরা যে টাইম লুপে পড়ে আছি, সেই মানে টাইম লুপে যেন আবার ফিরে না আসতে হয়, এর জন্য মূলত অ্যাস্ট্রোলজিটা সাহায্য নিতে হয়, তাই তো? একদমই তাই, যাতে আমাদের আচ্ছা। জীবনের যে উদ্দেশ্য আছে তার পূর্তি ঘটাতে পারি আমরা। এটাই মূল কারণ এর সৃষ্টির। কিন্তু আজকের দিনে আর বলার কিছু নেই নতুন করে। হ্যাঁ, তো বুঝতে পেরেছি। ওকে, আপনি যখন তো চালাচ্ছেন, তো শুরু করুন। বেশ ইন্টারেস্ট লাগছে। বেশ, আজকে সংখ্যাটা কম আছে না একটু? আজকে ওই যে 9 জন দেখছি। আজকে কম জয়েন করেছে। বেশ, তো এই হচ্ছে বিষয়। আকৃতির ওপরে, বাড়ির পরিকাঠামোর ওপরে কিন্তু আমাদের ডিগ্রি, এই দিকের যে পরিধি সেটা পরিবর্তিত হয়, চেঞ্জ হয়। কেমন? এবার নর্থের ডিরেকশন আমরা কিভাবে বের করব না করব, সেই সমস্ত জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব। নেক্সট ক্লাসটি আপনাদের আমি নেব না, নেক্সট ক্লাসে অন্য একটি স্যার আসবেন, তিনি ড্রয়িং ক্লাস করাবেন। কেমন? তো নেক্সট ক্লাস আমাদের ড্রয়িং ক্লাস হবে। ড্রয়িং কিভাবে করতে হয়, ড্রয়িং এর প্রসেস কি আছে, আমরা সেইগুলো জানবো। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও শিখবো ড্রয়িং ক্লাসে, যে ডিগ্রি কি করে বের করতে হয়। ডিগ্রি বের করাটাও একটা বড় ব্যাপার। কেমন? তাই ডিগ্রি বের করা আমাদের শিখতে হবে, কারণ ডিগ্রি বের করতে না পারলে আমরা বেকার, কিছু করতে পারবো না, শিখতে পারবো না। ডিগ্রিটা মাস্ট লাগবেই। টাইম পেরিয়ে গেছে না ক্লাসের? না না স্যার, কোনো অসুবিধা নেই। না, আপনার যদি সময় থাকে আপনি বলুন, সমস্যা নেই। প্রত্যেকে পাখি চেনেন তো? আমরা পাখি যে উড়ে বেড়ায়, পাখি। আচ্ছা, আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? সব কি বন্ধ হয়ে গেল? হ্যাঁ স্যার, পাখি দেখুন। আছি। পাখি দেখি না, স্যার হ্যাঁ। দেখতে পাচ্ছেন স্যার? না, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না স্যার? না, তাহলে আবার স্যার লেফট হয়ে জয়েন করুন স্যার, নাহলে স্যার দেখতে পাবেন না, শুনতে আমার পাচ্ছি টাইম কিন্তু হবে দেখতে পাচ্ছি না। যাকে, ঠিক আছে। সমুদ্রের ধারে, মানে সমুদ্রের যে কিনারা হয়, বিচে, ছোট্ট একটা পাখি সমুদ্রে খেলা করছিল। সমুদ্রে ঢেউ হয় না,
ছোট ছোট ঢেউ আসছে, সেই ঢেউয়ের মধ্যে খেলা করছে একটা ছোট্ট পাখি, বাচ্চা পাখি। তো খেলা করছে, অনেকক্ষণ থেকেই খেলা করছে। তার মা, ছোট্ট পাখিটার মা একটু দূরে একটা গাছের ডালে বসে দেখছে তার বাচ্চা সমুদ্রের জলে খেলা করছে। এই খেলা করতে করতে বেশ কিছুক্ষণ সময় কাটলো, সে খেলেই যাচ্ছে, এত আনন্দ পেয়েছে সমুদ্রের সঙ্গে খেলতে খেলতে, খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে। হঠাৎ করে এই সমুদ্রের জোয়ার আসার কারণে একটা বিরাট ঢেউ আসে, বড় ঢেউ আসে, এসে সেই ছোট্ট পাখিটার উপরে এমন আছড়ে পড়ে, পাখিটা সহ্য করতে না পারে মারা যায় আর সমুদ্রের মধ্যে তলিয়ে যায়। তার মা তখন দুঃখে কষ্টে শোকে ভেঙে পড়ে তার বাচ্চাকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে, কখনো সমুদ্রের মধ্যে ডুব দিচ্ছে, কখনো এই কিনারা সে কিনারা, মানে তোলপাড় করে ফেলছে বাচ্চাটাকে পাওয়ার জন্য। শেষকালে কোথাও পেল না, অনেকটা সময় কেটে গেল, কোথাও পেল না বাচ্চাটাকে খুঁজে। তখন সে সিদ্ধান্ত নিচ্ছে, আমার বাচ্চার কি দোষ ছিল যে সমুদ্র তাকে এইভাবে নিয়ে নিল? সমুদ্রের অন্যায় এটা, সে তো নিষ্পাপ ছিল, সে তো কোনো ভুল করেনি, জলের মধ্যে খেলছিল মাত্র। এত বড় ঢেউ দিয়ে তাকে মেরে ফেলে এভাবেই তাকে নিয়ে নিল, আমার কাছ থেকে কেড়ে নিল। এ কি ধরনের অবিচার, এ তো অন্যায়। কারোর অধিকার নেই অন্য কোনো জীবের প্রাণ কেড়ে নেওয়ার। এই বলে সে সিদ্ধান্ত নিল কি না, আমি এই সমুদ্রকে শেষ করব। একটা পাখি, ছোট্ট একটা পাখি, যদি হাত মাপি তো আমাদের হাতের এতটুকু হবে সাইজ তার। সে সিদ্ধান্ত নিচ্ছে আমি সমুদ্রকে শেষ করব। কি করে? না, সমুদ্রের সব জল পান করে সমুদ্রকে শুকিয়ে ফেলবো, শুকিয়ে ফেলে আমার বাচ্চাকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। অদ্ভুত ব্যাপার না? একটা ছোট পাখি সিদ্ধান্ত নিচ্ছে, তাই করছে সে। বেশ কিছুক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ থেকে সে সমুদ্রের জল খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আর এইটুকু পাখি সে কত জল খাবে? আর সমুদ্র তো বিশাল, সম্ভব নয় তো। সে খেয়েই যাচ্ছে। এই ঘটনাটা আর একটু দূরে বসা আর একটি পাখি অনেকক্ষণ থেকে দেখছে যে এ এত জল খাচ্ছে কেন, কারণটা কি। সে কিন্তু জানে না তার বাচ্চার এরকম একটা ঘটনা ঘটে গেছে। যখন সে পাখিটাকে দেখছে অনেকক্ষণ থেকে জল খেয়ে যাচ্ছে, তখন সে আর নিজের কৌতূহল সামলাতে না পেরে সেই পাখির কাছে গেল, গিয়ে তাকে জিজ্ঞাসা করছে, আরে ভাই, তোমার হয়েছেটা কি? তুমি এত জল খাচ্ছ কেন? আরে তো সমুদ্রের নোনা জল, একে খাচ্ছ কেন? মিষ্টি জল খাও, যেটা আমাদের শরীরের জন্য ভালো, কাজে লাগবে, তুমি এর জল খাচ্ছ কেন? তখন সেই দ্বিতীয় পাখিটাকে প্রথম পাখির সব ঘটনা খুলে বলল যে আমার বাচ্চাকে এভাবে সমুদ্রে, এর তো অধিকার নেই, এ কেন করবে এটা? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সমুদ্রকে শেষ করব, আমি এর সব জল পান করব, শুকিয়ে ফেলবো একে। তুমি কি পাগল? তুমি সমুদ্রকে শেষ করবে? সমুদ্র অনন্ত, তার কোনো সীমা পরিসীমা নেই, তার কোনো শেষ নেই, তার আদি কোথায় অন্ত কোথাও কেউ জানে না। সম্পূর্ণ জগতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, 3 ভাগ জল রয়েছে, আর 1 ভাগ জলে আমরা গুটি কয়েক জীব থাকি মাত্র। সেই সমুদ্রকে শেষ করবে কি করে? অসম্ভব এটা। নানানভাবে সেই পাখিটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, দ্বিতীয় পাখিটি তাকে বোঝাচ্ছে এটা অসম্ভব ব্যাপার, এটা হয় না। সব কথা শুনলো মন দিয়ে, প্রথম পাখিটি সমস্ত কথাটা শুনলো, শুনে বলছে, ভাই তুমি অনেক কথাই বললে, মানলাম, তবে আমার এই মুহূর্তে উপদেশের দরকার নেই, আমার সঙ্গের দরকার। যদি উপদেশ দিতে হয় ফিরে যাও, উপদেশ না, উপদেশ না, সঙ্গ দাও। ছোট্ট একটা কথা, উপদেশ না, সঙ্গ দাও। এই কথাটা শোনা মাত্র এই দ্বিতীয় পাখির সেন্টিমেন্টে কথাটা লেগে যায়। ঠিক আছে, আমিও খাই তোমার সাথে। একটা অসম্ভব লক্ষ্য নিয়ে দুজনে এগুলো, অসম্ভব লক্ষ্য, এটা আমরা ভালো করেই জানি যে কোনোদিন সম্ভব নয়। সমুদ্রের জল পান করে কেউ শেষ করতে পারে না, আবার দুটো পাখি মাত্র। দ্বিতীয় পাখিটিও প্রথম পাখিটির সঙ্গে জল খেতে লাগলো সমুদ্রের। লক্ষ্য কি না, সমুদ্রকে শেষ করতে হবে, সমুদ্রকে শোকাতে হবে, লক্ষ্য। যখন এই দুটো পাখি অনর্গল জল খেয়ে যাচ্ছে বহুক্ষণ ধরে, তখন আরো বেশ কিছু পাখি এই ঘটনাটাকে লক্ষ্য করছে দূর থেকে। একসঙ্গে কয়েক ঝাঁক পাখি তাদের কাছে গেল, তাদেরকে জিজ্ঞাসা করছে একই কথা,
জল কেন খাচ্ছ? একই উত্তর যে এই ঘটনা সমুদ্রে ঘটিয়েছে, এটা তো সে অপরাধ করেছে, ভুল কাজ করেছে, এটা তো উচিত করেনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সমুদ্রকে শেষ করবো জল পান করে। সেই সমস্ত পাখির একই ঘটনা, একই কথা তাকে বোঝাচ্ছে, কি করে সম্ভব ভাই, তোমরা পাগল হয়ে গেছো, তোমরা নিজেরা শেষ হয়ে যাবে, নিজেরা মারা যাবে, কোনোদিন শেষ করতে পারবে না, নানানভাবে বোঝাচ্ছে। সব শুনলো, এরা দুজনে সব শুনলো, একটাই কথা, উপদেশ না, সঙ্গ দাও। আমাদের সঙ্গ চাই, উপদেশ চাই না। পারবে দিতে? একই কথা, সঙ্গ চাই, উপদেশ না। সেন্টিমেন্টে প্রত্যেকটা পাখির লাগলো, একই তো জাতের, প্রত্যেকে সেন্টিমেন্টে গিয়ে লাগলো, ঠিক আছে চলো সঙ্গই দিই। কি হবে জানি না, সঙ্গই দিই। এক ঝাঁক পাখি, শয়ে শয়ে, লক্ষ লক্ষ, কোটি কোটি পাখি এক জায়গায় জড়ো হয়ে কি করছে না, সমুদ্রে জল পান করছে। উদ্দেশ্য কি? সমুদ্রকে শোকাবো, সমুদ্রকে শুকিয়ে শেষ করে দেব। সমুদ্র অপরাধ করেছে, ভুল করেছে। যখন এত পাখি এক জায়গায় গেছে, যত পাখি ছিল সেই জঙ্গলে সব এক জায়গায়, লক্ষাধিক পাখি এক জায়গায় জড়ো হয়েছে, এটা দেখছে কে? দেখছে না, যখন এত পাখি এক জায়গায় জড়ো হয়েছে, এত পাখির আর্তনাদ সৃষ্টির কে সহ্য করবে? পারবে না কেউ সহ্য করতে। এই খবরটা গেল বিষ্ণুর বাহন গরুরের কাছে। কারণ যত পাখি আসছে, এবার তো পাখি নয়, পাখির সঙ্গে সঙ্গে বিভিন্ন আরো যে জন্তু জানোয়ার থাকে জঙ্গলে, তারাও তো আসছে, তারা একই কথা বলছে, তাদের খুশি একই কথা, সেন্টিমেন্টাল কথা, উপদেশ না সঙ্গ দাও, তারাও জলপান করতে আরম্ভ করে দিচ্ছে। তাহলে জঙ্গলের সমস্ত পশু পাখি সবাই একটা লক্ষ্যে রত হয়ে গেছে, কিনা সমুদ্রকে শেষ করব। সেই খবরটা গেল কোথায়? গরুরের কাছে। গরুর তো পাখিদের রাজা বলা যায়, পক্ষীরাজ বলা হয় তাকে, পশুদেরই একটা জাতি। সে এসছে পৃথিবীতে নেমে সবাইকে বোঝাতে যে তোমরা ভুল করছো, এটা করো না, সমুদ্রকে শেষ করা যায় না, সে অনন্ত, তাকে শেষ করা সম্ভবই নয়। প্রত্যেকে সবাই মিলে গরুরকে একটা কথা, যে আপনি রাজা, পক্ষীরাজ, আপনাকে প্রণাম, আপনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, পূজা করি, সব করি, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আপনার কথা শুনতে আমরা বাধ্য নই, পাচ্ছি না। আপনি এসছেন, আমরা ধন্য হয়েছি, কৃতার্থ তার জন্য। তাই আপনার উপদেশ আমাদের চাই না এই মুহূর্তে, সঙ্গ চাই। দেবেন সঙ্গ? উপদেশ না, সঙ্গ দিন। সকল পশু পাখির মুখের দিকে চেয়ে গরুর আর থাকতে পারল না। সে বলল, ঠিক আছে, আমি তোমাদের সঙ্গ দিচ্ছি। গরুর পর্যন্ত নিজে সেই জল পান করতে লাগলো। কি লক্ষ্য? সমুদ্রকে শেষ করব, সমুদ্রকে শুকিয়ে ফেলবো। এখন গরুর এসছে জল পান করতে। গরুর কার বাহন? স্বয়ং ভগবান বিষ্ণুর। সেই সময়তে ভগবান বিষ্ণুকে যেতে হবে একটা অন্য কাজে, অফিসিয়াল কাজ পড়েছে হাইকোর্টে, তাকে ইমিডিয়েট যেতে হবে। কিন্তু বাহন ছাড়া সে যাবে কি করে? বাহন কোথায়? গরুর কোথায়? তখন খবর আসছে গরুর এখন পৃথিবীতে আছে, এই একটা ঘটনা, এই এখন এরকম গরু কাজ করছে। গরু এরকম কাজে গেল। সৃষ্টির সমগ্র জীব, পশু পাখি একই লক্ষ্যের, তো ব্যাপারটা কি একটু দেখতে হচ্ছে। একটা লক্ষ্য, একটা পাখির লক্ষ্য ভগবান বিষ্ণুকেও বাধ্য করলো ওইখানে নেমে আসতে। ভগবান বিষ্ণু স্বয়ং এসে বোঝাচ্ছেন যে তোমরা কি পাগল? সমূলে ধ্বংস হয়ে যাবে, তোমাদের জীবজগৎ সব বিনষ্ট হয়ে যাবে, কিন্তু সমুদ্র কখনো শোকাবে না, তাকে শোকানো সম্ভবই নয়। কি করছো তোমরা? এটা অসম্ভব। আর গরু, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এদের সঙ্গে তাল দিচ্ছ। তখন গরুর ওদের সঙ্গে মিলে বিষ্ণুকে বলছে, প্রভু আপনাকে তো আমি জানি, আপনাকে চিনি, আমার সমস্ত জ্ঞান আছে, কিন্তু এই মুহূর্তে জ্ঞানের প্রয়োজন নেই, উপদেশের প্রয়োজন নেই, সঙ্গের প্রয়োজন। তাই আপনাকেও বলছি, হাত জড়ো করে বলছি, উপদেশ না সঙ্গ দিন। সমস্ত পশু পাখি তাই বলছি, উপদেশ না সঙ্গ দিন। এত ভক্তগণ, এত জীব, এত পশু পাখি সবাই মিলে বিষ্ণুকে রিকোয়েস্ট করছে, প্রার্থনা করছে যে আপনি উপদেশ না সঙ্গ দিন। আর এত ভক্তের ডাক, এত ভক্তের প্রার্থনা বিষ্ণু কি করে এড়াবে? ঠিক আছে চলো, আমি তোমাদের সঙ্গ দিই। এবার বিষ্ণু নেমে এসছে, সমুদ্রকে পান করতেছে, তো ইউই শেষ করে দেবে, তাতে কিছু যায় আসে না। যেই মাত্র বিষ্ণু এসছে, সমুদ্রের জলটা হাতে নেবে, নিয়ে পান করবে, সঙ্গে সঙ্গে সমুদ্র দেবতা উপস্থিত। প্রভু ক্ষমা করুন, আপনি যদি জল পান করেন, জল তো এমনি শেষ হয়ে যাবে। আপনি যে জীবকুলের কথা ভেবে আমার জল পান করছেন, একবার তো ভাবুন আমার ভেতরেও, আমার জলের মধ্যেও অসংখ্য জীবজন্তু আছে, তাদের কি হবে? তারাও তো এমনি বিনষ্ট হয়ে যাবে। তাহলে কি উপায়, চাহিদা কি? তখন সেই পাখিটি বলছে যে আমার বাচ্চাকে ফিরিয়ে দাও।
তুমি কেন তাকে নিয়েছো? বিষ্ণু বলল, দাও, ফিরিয়ে দাও। সমুদ্র বলছে, ঠিক আছে, আমি তো বাচ্চার দেহটা ফিরিয়ে দিতে পারি, কিন্তু তার প্রাণ তো ফেরাতে পারবো না, সে ক্ষমতা আমার কাছে নেই, কি হবে? আর তখন বিষ্ণু বলছে, ঠিক আছে, তুমি দেহই দাও, প্রাণটা আমি না হয় দিয়ে দিচ্ছি, কি আর করা যাবে। বলে সমুদ্র থেকে দেহ নিল, বিষ্ণু সেখানে তাকে প্রাণ দান করলো। এইভাবে সেই পাখিটি পুনরায় একটা নতুন জীবন লাভ করলো, মৃত্যুর মুখ থেকে তাকে ফিরিয়ে আনা হলো। একটা ছোট্ট পাখির লক্ষ্য সমুদ্রকে শেষ করবো, বিশাল লক্ষ্য। অতএব এখান থেকে আমরা এটা শিখতে পারি, আমরা বুঝতে পারি, বা আমরা জানতে পারি যে জীবনে যদি আমরা কিছু নিশ্চিত করি, কোনো লক্ষ্য স্থির করি, সেটা অসম্ভব না। লক্ষ্যটা যাই হোক, শুধুমাত্র ইচ্ছা শক্তিটা আমাদের প্রবল হতে হবে, মজবুত হতে হবে, এবং সেখানে আমি পৌঁছাবই, এই জেদ আমায় রাখতে হবে। আর সেখানে পৌঁছানো কারোর একার পক্ষে সম্ভব না। তাই আমারও একই বক্তব্য প্রত্যেকের উদ্দেশ্যে, উপদেশ না, সঙ্গ চাই। কেমন? ঠিক আছে, সঙ্গ পাবো তো প্রত্যেকের? স্যার সাধারণ অনুপ্রেরণামূলক দাদা। একদমই তাই। তো ঠিক আছে, দারুণ গল্প। আজকে এ পর্যন্তই থাকলো ক্লাস আমাদের। আচ্ছা আচ্ছা স্যার, এই যে বলছিলাম ওই যে এই ক্লাসটা শুরু হওয়ার আগে যে ক্লাসটা মানে মিস করেছিলাম, ওই যে বললাম না যে কি ক্ল্যাচ, ব্রেক, এক্সিলিটার, যে আরো যে এগুলো, ওই এটা আমাকে তুমি গাড়ি এটা চালাও? একটু পাঠিয়ে দিয়ে দেবেন। তুমি গাড়ি চালাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওতেই সব হ্যাঁ। বলা আছে, গাড়ি চালালেই বুঝতে পারবে সব। না না, না, বুঝতে পারবো না, তাহলে তো স্টাডি করতাম না। রেকর্ডিং বুঝতে গ্রুপে দেওয়া পারলে কি আছে, স্টাডি করতাম। রেকর্ডিং গ্রুপে দেওয়া আছে। পুরোটাই তো ঠিক আছে। আচ্ছা দাদা, পিডিএফ গুলো কি পাওয়া যাবে? আগের বারও একজন হ্যাঁ, বলেছিল, আর আমি একটা এবার ভালো বললাম। খবর আপনাদের দিয়ে রাখি। পিডিএফ এর কথা বলতে মনে পড়লো, বিষয় হচ্ছে, বই। খবর পেয়েছেন কি? হ্যাঁ, পেয়েছি। বেশ, তা তাও ওটা আমি বলে মানে ঠিক দিচ্ছি। কিভাবে পেতে পারি? বাস্তুশাস্ত্রের অথেন্টিক বই, যেটা বিশ্বকর্মা প্রকাশ, তার কোনো বাংলা অনুবাদ নেই, এখনো পর্যন্ত নেই। কেমন? আর বাস্তুর উপরে অথেন্টিক কোনো বইও নেই, যেটা দেখে আমরা বিচার করতে পারবো, গ্রেডিং করতে পারবো, শিখতে পারবো, সেরকম কিছু নেই। তো আমাদের বই ফেব্রুয়ারি হুম, মাসের মধ্যেই পাবলিশড হয়ে যাচ্ছে। এটা টেক্সট বুক, হুম, ফেব্রুয়ারি মাসে যে বইটা পাবলিশড হচ্ছে, এটা টেক্সট বুক। তো এটা থেকে আমরা আমাদের যে কোর্সটা আমরা করছি, এর সমস্ত ডিটেলস হুম, পেয়ে যাব। ভিজিট করতে গেলে কি করতে না করতে হবে, A to Z কমপ্লিট আছে এটাতে। তারপর এপ্রিল মে না, জুন জুলাই এই সময়টা করে বিশ্বকর্মা হুম, প্রকাশ বইটি আমরা পাবলিশ করতে চলেছি বাংলা ভাষায়। হুম। আচ্ছা, এর কি আমরা মানে আমরা তো আগে পাবো স্যার। হ্যাঁ, এ- বলুন। আমরা দাদা, এর তো কি আগে কোনো দাম পাওয়ার টাম কথা স্যার। নির্ধারণ হয়েছে কিছু নাকি? না, দাম এখনো আমরা তো নির্ধারণ আগে পাবো। হয়নি। অবশ্যই পাবেন, আচ্ছা, অবশ্যই পাবেন, বলি আমাদের কাছে তো আগে আসবে স্যার। নিশ্চয়ই যাবে, আমরা যদি বুকিং করে দিই আমাদের কাছে তো আগে পাওয়া যাবে। ঠিক নিশ্চয়ই আছে পাবেন, স্যার। নিশ্চয়ই পাবেন। ঠিক আছে, সকলকে অশেষ আচ্ছা। ধন্যবাদ এতক্ষণ যাবৎ আমার অত্যাচার সহ্য করার জন্য।